চলো, কারেন্ট ইলেকট্রিসিটি স্টার্ট হয়েছিল। আজকের একটা ধামাকেদার ক্লাস করা যাক। দারুণ দারুণ কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট স্টাডি করা যাক। এটা কি চলছে? কি কেন চলছে? কারেন্টের জন্য। তার মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এনার্জি কে দিচ্ছে? ইলেকট্রনস এনার্জি দিচ্ছে। ইলেকট্রনকে কে এনার্জি দিচ্ছে? ইলেকট্রন বাল্বকে এনার্জি দিচ্ছে। ইলেকট্রনকে কে এনার্জি দিচ্ছে? আউটসাইডে কে আছে? বাহার কন হে? বাইরে কে আছে? পোটেনশিয়াল। পোটেনশিয়াল ডিফারেন্স কে দিচ্ছে? পোটেনশিয়াল এনার্জি কে দিচ্ছে? আপনা আপনি কে তৈরি করছে? সেল দিচ্ছে, ব্যাটারি। চলো, আচ্ছা, একদম বেসিক ডিসকাশন স্টার্ট হয়েছিল। ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট ডেন্সিটি, ড্রিফট ভেলোসিটি, মবিলিটিটা বাকি ছিল। আমরা একদম কিন্তু বেসিক থেকে স্টার্ট করব, ফিল নিয়ে করব। তো একটু ক্লাস ওয়ার্কটা ফলো করো ভালোভাবে, কারণ হ্যাঁ হ্যাঁ ড্রিফট ভেলোসিটি আর কারেন্ট ডেন্সিটি রিলেশন, আচ্ছা ওটাও করবো আজকে আবার নতুন লেকচারেও যাব। তো আর একবার মনে করিয়ে দিই, কারেন্টের আমার ডিসকাস করা জিনিসপত্রের সাথে কিন্তু বইয়ের যে চ্যাপ্টার পরপর লেখা মিল সেভাবে থাকবে না, এদিক ওদিক থাকবে। তো সিনসিয়ারলি ফলো করো, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। ঠিক আছে, চলো। আহা, সুন্দরভাবে তোমাদের জীবন হাসিতে ভরে উঠুক। এটা জেনেছিলাম যে আমরা শুরু করেছি ইলেকট্রোডাইনামিক্স, তার দুটো ব্রাঞ্চ, কারেন্ট ইলেকট্রিসিটি আর ইলেকট্রোম্যাগনেটিজম, ইউনিট 2 আর ইউনিট 3। এখানে কি হবে? অ্যাট দ্য কেস অফ ইলেকট্রিসিটি চার্জ মুভ করে, কিন্তু ভেলোসিটি কত? লে তেরি বলে 0। তুই কি আরশোলা ভয় পাস? তাহলে কি ভয় পাস? টিকটিকি? এবার যে যেটা ভয় পাস সেরকম কিছু রেখে দেবো, স্পেসিম্যান। তুই কি ভয় পাস? আরশোলা ভয় পাস তো? এবার আরশোলাটা ডিবেতে বের করে রাখবো, যখনই পড়া পারবি না ওটা একদম সামনে নিয়ে যাবো। হ্যাঁ, দরজা বন্ধ করে রাখবো। আজ ইলেকট্রিক কারেন্ট আমরা ডিফাইন করেছিলাম। বেসিক্যালি রেট অফ ফ্লো অফ চার্জ একটা সারফেসের মধ্যে দিয়ে, দ্যাট সারফেস শুড বি কেপ্ট পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ চার্জেস ফ্লো করছে তার সাথে পারপেন্ডিকুলার রাখা। অ্যান্ড এখানে বলা হয়েছিল যে ইলেকট্রিক কারেন্ট ইজ আ কনসেপ্ট, ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা আমরা ডেসক্রাইব করেছি টু মেক ফিজিক্স সিম্পল। নাহলে আরও কমপ্লেক্স হয়ে যেত, যে পড়ছো আরও কমপ্লেক্স হতো, মোর কমপ্লেক্স হয়ে যেত। যাই হোক, ইলেকট্রিক কারেন্ট ক্যান বি কনসিডার ডিউ টু পজিটিভ চার্জেস অ্যান্ড নেগেটিভ চার্জেস অলসো। শুধুমাত্র যে ইলেকট্রন কারেন্ট প্রডিউস করে নয়, we can consider production of electric current due to positive charges, cations, anions, anything, not only electrons. Positive charge होते पारे, cations होते पारे, anions होते पारे, कुछ भी, everyone can create electric current. चलो, protons. Direction of electric current conventionally নেওয়া হয়, direction of electric current is opposite of the flow of negative charge. নেগেটিভ চার্জ যেদিকে যাবে কারেন্ট ফ্লো অপোজিট আমরা ধরে নিয়েছি। আর পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় ইলেকট্রিক কারেন্ট ওই ডাইরেকশনেই ফ্লো হয়। আচ্ছা, অ্যাভারেজ হয়ে গেছে ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজ কারেন্ট মতলব কারেন্ট ইন আ স্প্যান অফ টাইম, একটা স্প্যান অফ টাইমে কারেন্ট। আর ইনস্ট্যান্টেনিয়াস মতলব একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে, একটা ভেরি ইনস্ট্যান্ট কারেন্ট ইজ আ, মারবো থাবড়া কানের গোড়ায়। কি রে? কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, কারণ ওর ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে, বাট ইট ডাজ নট ওবে ভেক্টর লজ অফ অ্যাডিশন। কারেক্ট। কটা লজ আছে ভেক্টরের? 3টে। কি কি?
ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, পলিগন ল। চল, আচ্ছা, কারেন্ট ডেন্সিটি এটা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি। সিন্স কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, আর ফিজিক্সে ভেক্টর একটা ব্রাঞ্চ, তো কারেন্টকে তো উই ক্যান্ট ইউজ দ্যাট ইন দ্যাট ভেক্টর অ্যালজেব্রা। তো একটা নতুন কোয়ান্টিটি ডিফাইন করা হলো যেটা ভেক্টর কোয়ান্টিটি যার মধ্যে কারেন্ট আছে, দ্যাট ইজ অবভিয়াসলি কারেন্ট ডেন্সিটি। কি ফর্মুলা ছিল? জে ভেক্টর কারেন্ট ডেন্সিটি, এটা তো আজকে লাগবে। কারেন্ট ডেন্সিটি জে, মনে পড়ছে? কারেন্ট বাই এরিয়া, কারেন্ট বাই এরিয়া, কারেন্ট বাই এরিয়া। এখান থেকে আমরা বলেছিলাম কারেন্ট ইজ বেসিক্যালি দ্য ডট প্রোডাক্ট, কারেন্ট ইজ বেসিক্যালি দ্য ডট প্রোডাক্ট অফ কারেন্ট ডেন্সিটি অ্যান্ড এরিয়া। কারেন্ট ডেন্সিটি আর এরিয়ার ডট প্রোডাক্ট হলো কারেন্ট। ইটস আ ভেরি নাইস শর্ট কোয়েশ্চেন বোর্ড লেভেলের। কারেন্ট ইনফ্যাক্ট অনেক ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে, কারেন্ট বিভিন্ন কলেজ ইন্টারভিউতে, কারেন্ট কার কার ডট প্রোডাক্ট? না, কারেন্ট ডেন্সিটি আর এরিয়া, কারেন্ট ডেন্সিটি অ্যান্ড এরিয়া। চলো, আচ্ছা, একটা নতুন কনসেপ্ট শেখাচ্ছিলাম, ইলেকট্রন গ্যাস মডেল বলা হয় বা স্ট্রাকচারাল মডেল ফর মেটালিক কন্ডাক্টর। মানে কি কনসেপ্টটা কি ছিল? যে কারেন্ট, আমরা যদি মেটালিক কন্ডাক্টর চুজ করি, মেটালস চুজ করি, at those substances or at those materials current is being created due to the flow of electrons. Electrons current flow করে, বাট আমি যদি ওই ইলেকট্রনের কারেন্ট ফ্লোটা, ওটা তো বেসিক্যালি ভেরি স্মল স্কেল ফিজিক্স, ছোটো ছোটো পুচকে পুচকে ইলেকট্রন, যদি ওর ফিজিক্স ওর সায়েন্স বোঝার চেষ্টা করি, তার জন্য এই মডেলটা। দ্যাট মিনস ইলেকট্রন বিহেভ অ্যাজ গ্যাস পার্টিকলস ইনসাইড আ কন্ডাক্টর। গ্যাস পার্টিকল যেমন থাকে, ইলেকট্রন বিহেভ অ্যাজ গ্যাস পার্টিকলস ইনসাইড আ কন্ডাক্টর। তো সেখানে কি সিনারিও হয়? ইনিশিয়ালি ইফ উই ডোন্ট কানেক্ট আ ব্যাটারি অর সেল উইথ আ কন্ডাক্টিং ওয়্যার, এটা একটা কন্ডাক্টিং ওয়্যার, এর সাথে কোনো ব্যাটারি বা সেল কানেক্টেড নয়, দেন ইলেকট্রনস ইন দিস সিস্টেম, এর মধ্যে যে ইলেকট্রনস আছে, ইট উইল হ্যাভ আ সার্টেন ভেলোসিটি। যতগুলো ফ্রি ইলেকট্রনস, প্রিসাইজলি ফ্রি ইলেকট্রনস, এদের থাকে একটা সার্টেন ভেলোসিটি। কি ভেলোসিটি? নাম কি? কিছু পড়ছিস না, কিচ্ছু পড়ছিস, আজকে খাতা দেখেই আসিস নি। কি কি নাম? ওই ভেলোসিটিটার নাম কি? এই যে কন্ডাক্টরের সাথে কোনো ওয়্যার মানে কোনো কানেকশান নেই, কোনো সেল বা ব্যাটারির কানেকশান নেই, এর মধ্যে যে ইলেকট্রনসগুলোর আছে ওদের একটা বাই ডিফল্ট, বাই দ্য ল অফ নেচার ওদের একটা ভেলোসিটি দিয়ে পাঠিয়েছে ইনসাইড আ কন্ডাক্টর। ফ্রি ইলেকট্রনস মুভ করে, তো ফ্রি ইলেকট্রনস কি ভেলোসিটিতে মুভ করে? রিভিশন করছিস না, পড়ছিসও না, সেই আবার দেখবি এক্সামের পরে বাকি যাদের মতো হয়েছে 80, 65, 60। সারা বছর পরিশ্রম করলি, তুই তোর নিজেরই খারাপ লাগবে। সারা বছর হার্ডওয়ার্ক করলি, এত প্রজেক্ট, এত কপি বানালি, এত নোট বানালি, এত কারি ভিডিওস দেখলি, নিজে এত হার্ডওয়ার্ক করলি, আসলো কত? 50, 60। এবারে যাদের এসছে, কালকেই তো বলছিলাম, আর তারপরে অনেকে রেজাল্ট পাঠিয়েছে, আইএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের। ওয়েস্ট বেঙ্গল তো অনেক আগেই বেরিয়ে গেছে। তো এই রেজাল্ট, এত নোটস, এত ক্লাস নোটস, খাতার পর খাতা, 4-5টা খাতা হয়ে গেছে ফিজিক্সে। আরে তোরাই তো লিখেছিস, আমার তো এটা ভালোবাসার জিনিস, আমি তো করবই। একজন থাকলেও করব, 10 জন থাকলেও করবো। ইটস মাই লাভ। ফিজিক্স টিচিং এটা আমার লাভ। বাট তোরা যে হার্ডওয়ার্কটা করলি, তার দামটা কোথায় পেলি আমাকে বল? ওই যে এত হার্ডওয়ার্ক করে যদি 60, 65 আসে, তাহলে দামটা কী রইলো? মানে তো না, মানে অনেকে তো না করেই তাই পেয়েছে। অনেকে না করেই বন্ধুর কাছ থেকে ঝেপে, এর কাছ থেকে ঝেপে, ওর কাছ থেকে ঝেপে 60, 65 পেয়েছে। তুই এত নোটস বানালি, এত ভিডিওস দেখলি, ডিপিপিও সলভ করলি, সেই একই রইলো। তাহলে স্ট্যান্ডার্ডটা কোথায় রইলো? তাই না? একটু ভাব জিনিসগুলো। যেগুলো পড়াচ্ছিস সেগুলো রিভিশন করাটা ইম্পর্ট্যান্ট। স্কুলে যাচ্ছিস, যদি হাতে সময় থাকে, ফোন থাকে, ক্লাস পিডিএফ দেখতে থাক। বাড়িতে ফ্রি টাইমে আছিস, কপিটা নিয়ে জাস্ট নর্মাল থরো রিডিং পড়। তাই না? এই 1 বছরই কিন্তু স্কুল লাইফ শেষ। লাস্ট 1 বছরও নেই আর, 6 to 7 months, তাই না? স্কুল লাইফ শেষ। তো স্কুল লাইফে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে যা।
একদম লাস্ট ফেজে আছিস, যাতে সবাই মনে রাখে, সবাই স্কুলে যদি যাবি যখন অ্যাজ আ এক্স স্টুডেন্ট, সবাই যাতে বলে যে ম্যামরা যাতে বলে দেখো একে দেখে শেখো, সো শুড বি লাইক দ্যাট। কি না 65 যাবি, কেউ চিনবেও না, কি লাভ, একদম ভুল হচ্ছে। যাই হোক, দ্য ভেলোসিটি অফ ইলেকট্রনস ইনসাইড আ মেটালিক কন্ডাক্টর ইজ কল্ড থার্মাল ভেলোসিটি। থার্মাল ভেলোসিটি, তার ভ্যালু আমরা ডিরাইভ করেছিলাম ইউজিং কাইনেটিক থিওরি অফ গ্যাস, 10⁵ at simple room temperature 25, 10⁵ meter per second. That's a huge velocity. মানে without connecting a battery, electron moves with a huge velocity. But এই নামটা বলতে বলছিলাম। থার্মাল ভেলোসিটি। আচ্ছা, নাও দ্য সিনারিও। ইলেকট্রন ফ্রিলি মুভ করছে ইনসাইড আ কন্ডাক্টর উইথ দিস ভেলোসিটি, বাট দিস ভেলোসিটি ইজ র্যান্ডাম। র্যান্ডাম মানে এনি ডাইরেকশন, যে কোনো ডাইরেকশানে মুভ করছে। তো আমি যদি বাইরে থেকে দেখি, আই উইল নট ফিল দ্যাট ভেলোসিটি, কারণ সেটাই নেক্সট পয়েন্টে বলা আছে, কারণ একজন এদিকে মুভ করছে আর একজন ঠিক উল্টো দিকে মুভ করছে, আর একজন এই ডাইরেকশানে মুভ করছে আর একজন অপোজিট ডাইরেকশানে মুভ করে ভেলোসিটি ক্যান্সেল করে দিচ্ছে। দ্যাট মিনস নেট থার্মাল ভেলোসিটি, অ্যাভারেজ থার্মাল ভেলোসিটি আসে জিরো। মানে প্র্যাকটিক্যালি ইনসাইড আ কন্ডাক্টর সমস্ত ইলেকট্রনের, ফর অল ইলেকট্রনস, ফর দ্য হোল সিস্টেম, দ্যাট ইজ নো ভেলোসিটি। ইন্ডিভিজুয়ালি আছে, বাট কনসিডারিং দ্য হোল সিস্টেম দেয়ার ইজ নো ভেলোসিটি। ভালো কথা। ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, এবার কি করলাম, ইলেকট্রিক ফিল্ড দিলাম, একটা ইলেকট্রিক ফিল্ড মানে একটা ব্যাটারি কানেক্ট করলাম, এইদিকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড গেল, দেন ইলেকট্রনসগুলোর উইথাউট ব্যাটারি, ইলেকট্রনগুলোর মোশন স্টার্ট হলো in this direction. In the opposite direction of electric field, electrons হচ্ছে negatively charged particles. That's why it will move in the opposite direction of electric field. ভালো কথা। ইলেকট্রন মুভ করতে শুরু করলো, that means current has been created. কি? But the question যে আগে তো থার্মাল ভেলোসিটিতে মুভ করছিল ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস, এখন দেখ সবগুলো একটা ডাইরেকশানে মুভ করছে, তার মানে এখন কিন্তু ভেলোসিটি পাবো, এর ভেলোসিটি এ ক্যান্সেল করছে না, দুজন নেট, উই উইল গেট আ নেট ভেলোসিটি। কোয়েশ্চেন ইজ কত, কি সেটা? দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ ইন দ্য প্রেজেন্স অফ সেল অর ব্যাটারি, ইলেকট্রন যে ভেলোসিটিতে মুভ করে, দ্যাট ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। ক্লিয়ার? ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট কিভাবে দেওয়া হয়েছিল, যে ইলেকট্রিক ফিল্ড সব জায়গায় কনসেপ্ট কিভাবে দেওয়া হয়েছিল, যে ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, সো অ্যাক্সিলারেশন অফ ইলেকট্রনস উইল বি ইন দ্য অপোজিট ডাইরেকশন। ইলেকট্রনের ওপর অ্যাক্সিলারেশন অপোজিট ডাইরেকশনে ক্রিয়েট হবে, তাই তো? অ্যাক্সিলারেশন এই ডাইরেকশনে ক্রিয়েট হবে, ভালো কথা। বাট দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস উইল বি রেস্ট্রিক্টেড, তাই না? ইলেকট্রনের মুভমেন্টটা সামহাও একটু রেস্ট্রিক্টেড হয়, বিকজ দেয়ার হ্যাজ বিন আ লট অফ কলিশনস, প্রচুর কলিশনস চলে আসে। একটা ইলেকট্রন যখন মুভ করে ফ্রম আ সার্টেন পয়েন্ট, ইট কোলাইডস উইথ মেটাল আয়ন্স, আদার ইলেকট্রনস, তাদের সাথে কলিশন হয়, অ্যান্ড ইলেকট্রনের ভেলোসিটি এভরি মোমেন্টে জিরো হয়। তাই তো বলছে, মেটালের সাথেও কোলাইড করলো, অন্য ইলেকট্রনের সাথেও কোলাইড করে, অ্যান্ড মোমেন্টারিলি রেস্ট হয়, আবার ভেলোসিটি বাড়ে, আবার রেস্টে আসে, আবার ভেলোসিটি বাড়ে, আবার রেস্টে আসে। একটা অ্যানালজি দেখিয়েছিলাম, দিস ওয়ান, ভেলোসিটি যেটা বাড়ে, যেটা অ্যাভারেজ,
এখান থেকে এটা বাড়লো, এখানে একটা ভেলোসিটি, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, দেখ ভেলোসিটি বাড়ছে, বাট এখানে আবার স্টপ হচ্ছে, আবার এখানে স্টপ হচ্ছে, আবার এখানে স্টপ হচ্ছে, স্টপ স্টপ, বাট অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড ডাইরেকশন, মানে ভেলোসিটি ইজ ইনক্রিজিং বাট সেভাবে ইনক্রিজ হতে পারছে না, কারণ অবস্ট্যাকলস আছে, অবস্ট্যাকলস আছে। দিস ভেলোসিটি ইজ কল্ড ড্রিফট ভেলোসিটি। ড্রিফট করতে চাইছে, মানে হঠাৎ করে ভেলোসিটি ইনক্রিজ করতে চাইছে, বাট পসিবল হচ্ছে না ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেটাল আয়ন্স অ্যান্ড আদার ইলেকট্রনস। ড্রিফট ভেলোসিটির ভ্যালু বলেছিলাম যে অ্যাভারেজলি আমরা কত পাই, অ্যাভারেজ কত পাই, অ্যাভারেজ কত পাই, 10⁻⁻⁴। নর্মাল মেটালসের জন্য চেঞ্জ হয়, ডিপেন্ড করে কি মেটেরিয়াল চুজ করছি। 10⁻⁻⁴, 10⁻⁻⁴ ড্রিফট ভ্যালুর ক্যালকুলেটেড মেজারমেন্ট। দ্যাট ইজ ভেরি মাচ লেস দ্যান দ্য থার্মাল ভেলোসিটি, থার্মালের থেকে অনেক কম। তার মানে অ্যাকচুয়ালি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের মুভমেন্ট, যেটা আমরা চিন্তা করি বা ছোটোবেলায়ও ভাবি, ইলেকট্রন খুব ফাস্ট যায়, কারণ সুইচ মারলাম বাল্ব জ্বললো, ইলেকট্রন খুব স্লো যায়। ছোটোবেলায় আমাদের মিসকনসেপশন থাকে ইলেকট্রন খুব ফাস্ট মুভ করে, না, ইলেকট্রন স্লো মুভ করে উইথ ড্রিফট ভেলোসিটি। তাহলে কেন সঙ্গে সঙ্গে সুইচ টিপলে বাল্ব জ্বলে? বিকজ দ্যাট ইজ দ্য ফ্লো অফ এনার্জি, অর ইউ ক্যান সে ফ্লো অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বা এনার্জি ফাস্ট ফ্লো করে, ইলেকট্রন কাঁধে করে এনার্জি পরপর 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 থ্রো করে দেয়, তো এই এনার্জিটা গিয়ে বাল্বটাকে জ্বালায়। ইলেকট্রন ইজ আ কেরিয়ার, হেল্পার, হেল্পার। ক্লিয়ার হলো? ইলেকট্রনের মুভমেন্ট হয়, বাট দ্যাট ইজ ভেরি স্লো। বাট ইলেকট্রন যে এনার্জিটা থ্রো করে, যে এনার্জিটা কাঁধে করে অন্যজনকে দিয়ে দেয়, এনার্জি ট্রান্সফারটা ফাস্ট করতে পারে। ক্লিয়ার? চলো, জল, প্রচুর জল, ওই তো পেছনে। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি ডিফাইন করেছিলাম। ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি is the average velocity that an electron attains in a conductor due to electric field, due to the presence of electric field। যে ভেলোসিটি ইলেকট্রন অ্যাটেইন করবে সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, এক্সপ্রেশন, এক্সপ্রেশন কি পেয়েছিলাম? ড্রিফট ভেলোসিটি, we got drift velocity vd is equals to vd equals to হায় ভুলে গেছো তো? নীল সবুজ দিয়ে বক্স টক্স করলি, মাইনাস ই টাউ বাই এম, তাই না? কি দীপা পেয়েছো? মাইনাস ই টাউ বাই এম, ই টাউ বাই এম, বলো। v equals to at, সিম্পল, v equals to at, এ হচ্ছে এটা, খুব ইজি মনে রাখাটা, এটা মানে মুখস্থ করার দরকারই পড়ে না। দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন, ফোর্স বাই মাস, ফোর্স বাই মাস। তো এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ড্রিফট ভেলোসিটি। এই যে টাউ, দিস টাউ ইজ বেসিক্যালি রিল্যাক্সেশন টাইম, তাই তো? টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম মতলব সিম্পল, দুটো সাকসেসিভ কোলিশন, দুম দুম, মাঝখানের টাইমটা কত, টাইমটা কত, একটা রেস্ট থেকে আর একটা রেস্টের মধ্যে টাইমটা কত। আচ্ছা চলো, এটা আমরা ম্যাগনিটিউড চুজ করতে পারি। ম্যাগনিটিউড চুজ করলে শুধু ই টাউ বাই এমটা রিপোর্ট করব, ই টাউ বাই এমটা রিপোর্ট করব, কি ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেছিল, তাই তো? ড্রিফট ভেলোসিটির রিলেশন কি বেরিয়েছিল বলো? ড্রিফট ভেলোসিটি উইথ ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখে বললে হবে তো, ইজিলি বেরিয়ে যাবে। ভিডি যদি শুধু ম্যাগনিটিউড রিপোর্ট করি, ই টাউ বাই এম, ইলেকট্রিক ফিল্ডকে রিপ্লেস করেছিলাম। ইলেকট্রিক ফিল্ড আমরা আগেই করে এসেছি। ইলেকট্রিক ফিল্ড রিপ্লেস হবে ভোল্ট বাই লেন্থ অফ দ্য কন্ডাক্টর, তাই এসেছিল, মনে আছে? সিন্স ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, তাই এসেছিল তো? ব্যাস, এটা হয়েছিল ইভি টাউ বাই এমএল, ইভি টাউ বাই এমএল। বলো, কিছু ডাউট এখানে? গুড। এটাও বের করেছিলাম।
যে ড্রিফট ভেলোসিটি ইজ বেসিক্যালি দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন ইন আ কন্ডাক্টর যখন ব্যাটারি কানেক্টেড আছে অবভিয়াসলি। এটাও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন হতে পারে, দারুণ ইন্টারভিউ কোয়েশ্চেন প্র্যাকটিক্যালি, মানে খুবই সুন্দর জিনিস আর কি। যখন যদি পরবর্তীকালে কোনো স্কুলে চাকরি ফাকরি করতে যাস এসব জিজ্ঞাসা করে যে ইলেকট্রনের তো ভেলোসিটি রয়েছে ইন আ কন্ডাক্টর, কোয়েশ্চেন হচ্ছে কি কি, অ্যান্সার দুটো। ফার্স্ট হচ্ছে নর্মাল থার্মাল ভেলোসিটি when there is no electric field present, মানে কোনো ব্যাটারি কানেক্টেড নেই, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ড্রিফট ভেলোসিটি when ব্যাটারি ইজ কানেক্টেড। মেটালিক কন্ডাক্টারে ইলেকট্রনের দুটো ভেলোসিটি কাজ করে, থার্মাল ভেলোসিটি যখন কোনো ব্যাটারি নেই, ইলেকট্রিক ফিল্ড নেই, ড্রিফট ভেলোসিটি যখন ব্যাটারি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে। কোনটার ভ্যালু বেশি হয়? দ্যাটস আ কোয়েশ্চেন, থার্মাল ভেলোসিটি 10⁵। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের সাথে রিলেশন কি পাওয়া গেছিল? ন্যাভ, কারেন্ট আই এন এ ভি ই, এইভাবে মনে রাখতে বলেছিলাম, বাট দিস ভি, এই ভিটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রিফট ভেলোসিটি, তাই তো? ড্রিফট ভেলোসিটি, ন্যাভ, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি। এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর, আর এনটাকে বলা হয় নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি মানে হচ্ছে একটা ভলিউমে, ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে, ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন ইন ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে। আর ই তো ইলেকট্রনিক চার্জ, তাই তো? চল, এটা ছিল রিলেশন অফ কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ড্রিফট ভেলোসিটি। এটা খুবই সোজা, খুবই সোজা। উই নো ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি আমরা কি বলেছিলাম? ভিডি, জাস্ট ম্যাগনিটিউড রিপোর্ট করছি। এটা বলা যাবে তো কারেন্ট বাই এন এ ই, বলো কার আপত্তি? আই ইকুয়ালস টু, দেখো মাল্টিপ্লাই করো এন এ ভি, আমি ভিডিটা লিখলাম, অসুবিধার কি আছে? আচ্ছা, কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি বলতে পারবে কি ফর্মুলা ছিল? কিউ বাই এ, বোঝো, আই বাই এ। কস সেটা নিতে হবে না, এখানে কোনো অ্যাঙ্গেল ব্যাপার নেই, সবই পারপেন্ডিকুলার আছে। কারেন্ট বাই এরিয়া, কারেন্ট বাই এরিয়া, তাহলে কারেন্ট বাই এরিয়া মানে তো আই বাই এ, আই বাই এ, তো হয়েই তো গেল, হয়েই তো গেল। তাহলে ভিডি ইজ ইকুয়ালস টু আই বাই এ, আই বাই এ, জে পেয়ে গেলাম, জে বাই এন ই, তার মানে জে ইকুয়ালস টু ভিডি এন ই। মুখস্থ করার দরকার নেই, এত ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, এখান থেকেই তো ডাইরেক্ট পাওয়া যাবে একটু ফাস্ট ক্যালকুলেশন করলে। মানে ভেক্টর ফর্ম, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু ভিডি এন ই, শুধু এরিয়াটা বাদ হয়ে গেল, এরিয়াটা বাদ হয়ে গেল, ভেলোসিটি তো ভেক্টরই হবে। কি কিছুই নেই ডেরিভেশনে, কারেন্ট বাই এরিয়া, কারেন্ট বাই এরিয়া, কারেন্ট ডেন্সিটি, তাহলে আই বাই এ, আই বাই এ, এটার জায়গায় যে বসলো, নিচে ই আছে, নিচে এন আছে, ই আছে প্রেজেন্ট, এবার ক্রস মাল্টিপ্লিকেশন, এটা রিলেশন, ভেক্টর ফর্ম হবে, জে এর মাথায় ভেক্টর, ভিডির মাথায় ভেক্টর, বাস ডান। চলো করে ফেলো। ইলেকট্রনিক চার্জ, চার্জ অফ ওয়ান ইলেকট্রন।
ফাস্ট ফাস্ট ফাস্ট, ডান। আরে শাবাশ, গুড। চলো, একটা সাম ছিল তাই তো, মেন্স 2019 একটা সুন্দর সাম ছিল, কিন্তু খুব ইজি, যারা ফর্মুলা মনে রাখতে পারবে আরামসে পেরেছে। বলছে ড্রিফট স্পিড অফ ইলেকট্রন when 1.5 ampere current flows through a cross section এত is v। ড্রিফট স্পিড বলে দিয়েছে, তোমাকে কারেন্ট দেওয়া আছে, given current I is equals to 1.5 ampere flows in a copper wire of cross section, এটা কি দেওয়া আছে, এরিয়া, that is 5 মিলিমিটার স্কোয়ার। কারেন্ট তো আছে অ্যাম্পিয়ারে, সো মিলিমিটারকে কনভার্ট করতে হবে, মিলিমিটার থেকে মিটার যাব কিভাবে, মিলিমিটার, 1 মিলিমিটার মানে কত মিটার, 1 মিলিমিটার কত মিটার, 1/1000 মানে 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে কত, 10 টু দি পাওয়ার -3 মিটার তার স্কোয়ার, বুঝলে না, 1 মিলিমিটার তার স্কোয়ার ভাবছি, 1 মিলিমিটার স্কোয়ার আছে, 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার তার স্কোয়ার, তাই আছে। তাহলে আলটিমেটলি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 3 দুগুণে 6 মিটার স্কোয়ার। খুব সিম্পল। ইফ দ্য ইলেকট্রন ডেন্সিটি মানে n কত দেওয়া আছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 28 পার মিটার কিউব, মানে মিটার টু দি পাওয়ার -3। এটা বলেছিলাম নাম্বার অফ ইলেকট্রনস ইন ভলিউম, ইন ইউনিট ভলিউম, n কে কি বলা হয়েছিল, নাম্বার অফ, আচ্ছা এখানে লিখে দিই, নাম্বার অফ ইলেকট্রনস ইন ইউনিট ভলিউম, ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন আছে তাই বলে দিয়েছে, 1 মিটার কিউবে এতগুলো ইলেকট্রন আছে, সো ওটা স্মল n। দ্য ভ্যালু অফ ভি, খেয়াল করবে মিলিমিটার পার সেকেন্ডে চেয়েছে, মিলিমিটার পার সেকেন্ডে, আমরা প্রথম মিটারে করি তারপর মিলিমিটারে কনভার্ট করে নেব। চার্জ অফ ইলেকট্রন বলে দিয়েছে ই, একে কি করে করতিস, এটা তাই তো, সিম্পল ফর্মুলা, একদম ইজি সাম, একদম ইজি সাম, সবাই পেরেছে। I ইকুয়ালস টু কি হবে দীপা, তাই তো চেয়েছে ড্রিফট ভি, ভি কত হবে, বলেই দিয়েছে ড্রিফট হচ্ছে ভি গিভেন আছে, তাহলে ভি ইকুয়ালস টু I/N/A/E, আইটা বসিয়ে দেবো, পরপর ভ্যালু বসাবো ঠান্ডা মাথায়। তাহলে 1.5 বাই n হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 28 ইন্টু এ এরিয়া 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, তাই তো, কাটাকাটি কিছু হচ্ছে, এটা তুললাম, এটা উঠবে, তাই তো, জয়েন্টের অঙ্ক ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এখানে পয়েন্ট তুললাম, আচ্ছা 5 15 3 হবে, তাই তো, 3 9 3 হবে, ইয়েস অর নো। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, নেক্সট পেজে করি না আগের পেজেই করি, তারপরে লিখছি। তাহলে এখানে হচ্ছে 1 বাই, এখানে 3 আছে, এখানে 16 আছে, 16 ইন্টু 3 48, তাহলে 48 ইন্টু 10 পাওয়ারে, খেয়াল করে এখানে 28 -6 কত হলো, 22 -19 3, তাই তো, 22 -19 10 টু দি পাওয়ার 3, এতটুকু বোঝা গেল। তাহলে 1/48 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে তো, বাকি 28 থেকে 6 বাদ দিলে 22, 22 থেকে 19 3, চলো নেক্সট পেজে। তাহলে v ইকুয়ালস টু
ভি ইকুয়ালস টু 1/48 ইন্টু 10⁻³ এটা কিসে আসছে, মিটার পার সেকেন্ডে না? তার মানে তুই তো এটা বলতেই পারিস 1/48 মিলিমিটার পার সেকেন্ড, ইজন্ট ইট? 10⁻³ মিটার মানেই তো 1 মিলিমিটার, 10⁻³ মিটার মানেই 1 মিলিমিটার। নাইস ব্যাপার। এবার তো ডিভিশন করতে হবে 0.02, হ্যাঁ 0.02, 1/48 তো মানে 1/50 করে দেখ কত। আচ্ছা প্রথমত হচ্ছে যে 1 ছিল, তো 1 তো সেই তোর কি যেন বলে ডিভিশন যাবে না, তাহলে পয়েন্ট বসিয়ে 0 আনতে হয়, আবার 0 আনতে হবে, তাহলে দেখ 48 দুগুণে 96, বুঝলি? তাহলে 0.02 অলমোস্ট এটা অ্যাকচুয়ালি মিলিমিটার পার সেকেন্ড। অপশানে ইজি, চলো করে নাও সুন্দরভাবে, ফাস্ট করবে। হয়েছে রে? এগোই, চলো 1 2 3 গো, নর্মাল বেসিক ক্যালকুলেশন। করেছো? বাহ, চলো এগোই তাহলে। আচ্ছা, আর একটা ফিজিক্যাল কোয়ান্টিটি জানা বাকি ছিল, এগোলাম 1 2 3 গো। মোবিলিটি, সচলতা, ওই তোর কি বলে, যেমন কোল্যাপসিক্যাল গেট যদি জাম হয়ে যায়, বলে না মোবিল দিতে গাড়ির জাম টাম হয়ে গেলে, ওই তো তেলও দেয় মোবিলও দেয়, বলে না গাড়িতে মোবিল আমরা শুনেছিস তো, কি জিনিসটা কি কেন দেয়? ফ্রিকশনটা ডিক্রিজ করার জন্য। মোবিল হচ্ছে ফ্রিকশন ডিক্রিজিং একটা লিকুইড, একটা সাবস্টেন্স, ফ্রিকশন কমাবে, স্মুথ রানিং হবে। কোল্যাপসিক্যাল গেটে তেল বা মোবিল দিলে মুভমেন্টটা ফাস্ট হয়। তো এখানে কনসেপ্টটা সেম, মোবিলিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ডিফাইন করবে ইলেকট্রন কতটা ইজিলি মুভ করতে পারে, ইলেকট্রন কতটা ইজিলি একটা সাবস্টেন্সের মধ্যে মুভ করতে পারে। তার মানে মোবিলিটি বেশি মানে ইলেকট্রনের মুভমেন্ট ভালো হবে, অবভিয়াস। মোবিল যদি বেশি দিই মুভমেন্ট ফাস্ট হয়, তাহলে এখানেও হাই মোবিলিটি মতলব ইলেকট্রনের ফ্রি মুভমেন্ট করাটা খুব ইজি হবে। ঠিক আছে, সেটাই বলছে কনসেপ্ট। ইলেকট্রিক্যাল মোবিলিটি ইজ দ্য এবিলিটি অফ চার্জ পার্টিকেল। আগেই বলেছি যে শুধু ইলেকট্রনের জন্য যে কারেন্ট প্রডিউস হবে তা নয়, যে কোনো চার্জ পার্টিকেল, আমরা ইলেকট্রনটাকে ফোকাস করে এগোই।
ইলেকট্রিক্যাল মোবিলিটি ইজ দ্য এবিলিটি অফ আ চার্জ পার্টিকেল টু মুভ ইন আ মিডিয়াম। একটা মিডিয়ামে চার্জ পার্টিকেল মুভ করার ক্ষেত্রে মোবিলিটিটা হচ্ছে একটা প্রপার্টি, একটা এবিলিটি, একটা ক্ষমতা, একটা ক্ষমতা। আচ্ছা, কি বলছে কিভাবে মেজার করা হয়? কিভাবে মেজার করা হয়, এখানে একটা কথা লেখা যেতে পারে এই ওপরে, সেটা হচ্ছে ইন মেটালস মোবিলিটি অফ ইলেকট্রনস কি হবে, আর বেশি না কম? তো গরু, মেটালসে ইলেকট্রন মোবিলিটি কম হবে? মোবিলিটি কি বোঝালাম? ইলেকট্রন মুভ করবে, কতটা ইজিলি মুভ করতে পারে। ওটা তো ইলেকট্রিক ফিল্ড, এতে চার্জ রেস্টে থাকলে তো পুরো মুভ করবে, ভেলোসিটিতে মুভ করবে। মেটালসের জন্য কন্ডাক্টার্স ইজিলি ফু করে মুভ করে যায়, তো মোবিলিটি প্রচণ্ড বেশি। আচ্ছা, মেজার কিভাবে করব? মোবিলিটি ইজ মেজার্ড অ্যাজ দ্য ড্রিফট ভেলোসিটি অফ আ চার্জ পার্টিকেল পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। দাস মোবিলিটিকে আমরা নর্মালি মিউ দিয়ে ডিনোট করে থাকি। মোবিলিটি বলেছিলাম না ফিজিক্সে কোয়ান্টিটি প্রচুর, সিম্বল কম, কিছু করার নেই। কোয়ান্টিটি এত বেড়ে গেছে, এবার মানে বাংলা বর্ণমালাগুলো নেয়নি, ওটাও নেওয়া এবার শুরু হয়ে যাবে মনে হয়। সংস্কৃত কোনদিন দেখবি নেওয়া শুরু হয়ে গেছে। গ্রিক ল্যাটিন তো শেষ, হ্যাঁ হতেই পারে, গ্রিক ল্যাটিন তো নেওয়া শেষ, আর দেখা গেলো বাংলার প নিয়ে নিল, ব নিয়ে নিল, ক নিয়ে নিল। যাই হোক, হ্যাঁ এটাই ব্যাপার। যাই হোক, মোবিলিটি হচ্ছে মিউ। কিভাবে আমরা লিখে থাকি? ইজ মেজার্ড অ্যাজ দ্য ড্রিফট ভেলোসিটি অফ আ চার্জ পার্টিকেল পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। আমি এটা আগেও বলেছিলাম যে যার আগে পার ইউনিট কথাটা থাকে সেটা নর্মালি ডিভাইড হয়। তার মানে ড্রিফট ভেলোসিটি ভিডি বাই ইলেকট্রিক ফিল্ড, ড্রিফট ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড ই। মোবিলিটি হচ্ছে ড্রিফট ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড ভিডি বাই ই। ঠিক আছে? আচ্ছা, ড্রিফট ভেলোসিটির ফর্মুলা ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড জানো তো? ড্রিফট ভেলোসিটির ফর্মুলা ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড, ড্রিফট ভেলোসিটির ফর্মুলা ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড বলো দেখি। ইলেকট্রিক ফিল্ড ভিডি আর ই এর মধ্যে একটা রিলেশন ছিল, এটা নর্মাল না, ওটা ভি তো পোটেনশিয়াল চলে আসছে শুধু ইলেকট্রিক ফিল্ড ফরম্যাটে। মেন যেটা ম্যাগনিটিউড নিচ্ছি, ভেক্টর দিইনি। তাহলে চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রিক ফিল্ড, রিল্যাক্সেশন টাইম বাই মাস, এদিকে নিয়ে গেলাম। তার মানে ভিডি বাই ই ইজ ইকুয়ালস টু ই টাউ বাই এম, তাই তো? ইটা এদিকে গেল। আচ্ছা, ভিডি বাই ই মানেই তো মোবিলিটি, এটা হচ্ছে মোবিলিটির এক্সপ্রেশন। ছোট্ট ডেরিভেশন, একদম ছোট্ট ডেরিভেশন, বোর্ডসে 1 মার্কসের, কখনো কখনো 2 মার্কসের দেয়। কি ভিডি বাই ই মানে মোবিলিটি, ভিডি বাই ই মানে মোবিলিটি, তাহলে মিউ আর টাউ এর মধ্যে রিলেশন অফ মিউ অ্যান্ড টাউ। ক্লিয়ার? মানে মোবিলিটি আর রিল্যাক্সেশন টাইমের মধ্যে রিলেশন। বলো, এনি কোয়েশ্চেন? গুড। তাহলে ইউনিট দেখি। মিউ তো একটা এবিলিটি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে ইউনিট ডাইমেনশন দেখি কেমন কি আসে। ইউনিট ডাইমেনশন আমরা কি পেলাম? আমরা পেলাম মিউ ইকুয়ালস টু ড্রিফট ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড, তাই তো? বা এটাও বলতে পারিস ই রিল্যাক্সেশন টাইম বাই মাস, যেটা ইজি হবে। আমার মনে হয় এটা বেশি ইজি হবে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ডাইমেনশন আবার চিন্তা করতে হবে। তার থেকে এখানে ই মানে চার্জ, টি মানে টাউ মানে টাইম, আর এম তো মাস, ট্রুলি ইজি হবে ব্যাপারটা।
তাহলে চলো ইউনিটগুলো দেখে নিই। ইউনিটসও বলতে পারো। এসআই, ইন এসআই বলো কি বলবে? ই আছে তো, ই মানে ইলেকট্রনিক চার্জ। আচ্ছা আমি দুভাবে বলে দিচ্ছি, এইটা থেকেও বলছি, দেখ এটা থেকেও বললে হবে, ওটা থেকেও বললে হবে, একই ব্যাপার। বল মিটার কেজি মাইনাস ওয়ান, কুলম সেকেন্ড কেজি মাইনাস ওয়ান, কি তাই তো? আচ্ছা এখান থেকেও বলা যাবে, আমি দুটো থেকেই বলে দিচ্ছি, এমসিকিউ আসে বোর্ড, যে এমসিকিউ আসে। ভিডি, ভিডি মানে হচ্ছে মিটার সেকেন্ড মাইনাস ওয়ান, তাই তো? আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভোল্ট মিটার মাইনাস ওয়ান, মনে আছে? ভোল্ট পার মিটার। কেন এটা নিলাম? কারণ ওপরে মিটার আছে, মিটার একটা বেশ সুন্দর ব্যাপার করা যাবে। তাহলে কি আসছে? মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস ওয়ান ভোল্ট মাইনাস ওয়ান, নাকি? মিটারটা উপরে গেল, মিটার বাই মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস ওয়ান ভোল্ট মাইনাস ওয়ান, এটা একটা করতে পারিস। অর এখান থেকে করতে পারিস ই ফর কুলম, এটা সেকেন্ড, তাই তো? সেকেন্ড, আর মাস কেজি মাইনাস ওয়ান, কুলম সেকেন্ড কেজি মাইনাস ওয়ান। সিঞ্জিনি ফোকাস, এটা কিন্তু কুলম হলো। সিজিএস এ যদি বলি, ইন সিজিএস, যদি সিজিএস এ ব্যাপারটা বলা হয়, স্ট্যাট কুলম সেকেন্ড মিটার মাইনাস ওয়ান, বা এখান থেকেও বলতে পারো সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস ওয়ান স্ট্যাট ভোল্ট মাইনাস ওয়ান, নাকি? অথবা স্ট্যাট কুলম সেকেন্ড গ্রাম মাইনাস ওয়ান। আরে টাইমের তো সেকেন্ডই হয় সব জায়গায়। ডাইমেনশন, চলো ডাইমেনশন কি বলতে পারবো? মিউ ইজ ইকুয়ালস টু, এখান থেকে বলতে পারো, এখান থেকে বলতে গেলে ইয়ে ডাইমেনশন বলতে হবে, এখান থেকে বলতে পারো ই মানে ইলেকট্রনিক চার্জ, তাই তো? আইটি, তারপরে টাও মানে টাইম, টি, তারপরে মাস মানে এম, হ্যাঁ দূর মাস আছে শুধু, তাহলে এম, কি বলছো? ঠিক আছে তো? না না মাস আছে, নর্মাল মাস ওপরে গেল টি ইন্টু টি স্কোয়ার, তারপরে আহা আই তো, শুধু আই, এই তো তাই তো, শুধু আই, অথবা এম টি স্কোয়ার এ, কারেন্টকে এই ফরম্যাটেও লেখা হয়, ক্লিয়ার? দেখে নিই একবার। ই মানে ইলেকট্রনিক চার্জ মানে আইটি, তাও হচ্ছে টাইম, এম হচ্ছে মাস, ইলেকট্রনের মাস, ঠিক আছে? মাস ওপরে গেল, মাসটা মাইনাস ওয়ান হবে না? মাসটা তো ওপরে উঠলো, মাইনাস ওয়ান হবে, টাইম ইন্টু টাইম স্কোয়ার, এখানে আছে আই, ঠিক আছে? এখানেও মাসটা নেগেটিভ হবে। হলো? বেশ, চলো হয়ে গেল, ইজি ব্যাপার। চলো করে নাও ফটাফট। হ্যাঁ, ইন মেটালস মোবিলিটি অফ ইলেকট্রনস আর হাই। জলদি কর, নেক্সট লেকচারে যাব।
হয়েছে? ফাস্ট ফাস্ট ফাস্ট। কি রে, ক্লান্ত হয়ে যাচ্ছিস কেন? বাইরে হয়েছিস কখন? তারপর খেয়ে দিয়ে চলে এসছিস? কঠিন ব্যাপার। চলো 1 2 3 গো। ও মাই গুডনেস। একটা সাম আছে, সামটা করে আমরা নেক্সট লেকচারে যাব। হয়েছে? এম ইনভার্স টি স্কোয়ার আই, এম ইনভার্স টি স্কোয়ার এ, খেয়াল রাখো। ডান, বেশ। থার্ড ব্র্যাকেট দিও কিন্তু। আচ্ছা চলো আমরা তাহলে একটা সাম করে নিই। সামটা করে সময় দেবো 1.5 মিনিট, ট্রাই করবে। ভেরি ইজি সাম। চলো 1 2 3 গো। মোবিলিটির ওপরে করো। 2 মিনিট দিলাম আর 1.5 মিনিট। খুবই ইজি, খুবই ইজি। হবে? করো করো করো। কী কী দেওয়া আছে আমি লিখে দিই।
এই তো দাঁড়া এসে অপশন সি আসছে। কি করলাম, লেন্থ অফ কন্ডাক্টর বলে দিয়েছে 40 সেন্টিমিটার, তাহলে এল আছে 0.4, 100 দিয়ে ডিভিশন 0.4। পোটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট বসিয়েছি, V ইকুয়াল টু 10 ভোল্ট। ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গিভেন 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। কি চেয়েছে, মোবিলিটি মিউ, তাহলে মি ইকুয়ালস টু ভিডি বাই ই, ড্রিফট ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি, পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, একটু আগেই তো হলো, লেন্থটা ওপরে করেছি, তাহলে ভিডি ইন্টু এল বাই ভি। ড্রিফট ভেলোসিটি দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6, লেন্থ ইজ গিভেন 0.4, আর ভি পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়াই আছে 10 ভোল্ট, 10 নিয়েছি। এবার 0.4-এরটা তুলেছি, এখানে 10 এসছে, 5 আর 10 কেটেছি 2, 2 আর 4 কেটেছি 2, আবার এই 2 এই 10 কেটেছি 5, তাহলে 1/5 10 টু দি পাওয়ার -6। 1/5 মানে কত, 1/5 মানে 0.2, তাই তো? 1/5 মানে 0.2ই তো। হ্যাঁ, ওপরে 10 নিচে 10, হ্যাঁ 0.2। এবার 0.2 দিয়ে নেই, 2 দিয়ে আছে, তাহলে কি লিখতে পারবো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তুলবো, তুললে হ্যাঁ নিচে 10 যাবে, 10 টু দি পাওয়ার -6 বাই 10 মানে 10 টু দি পাওয়ার -7। ইউনিট কি হবে, ভিডি বাই ই, তো ভিডি বাই ই, তার মানে কি হলো, মিটার সেকেন্ড -1, আর এখানে হচ্ছে ভোল্ট মিটার -1, তাহলে মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স বাই ভোল্ট, তাই তো? কোনটা 1/5 করে, 1/5ই এসছে, এটা 1/5 আসেনি, এটা -6 এসছে, এইটাই -8 এসছে, এইখানে কত এসছে, তাই তো ঠিকই তো আছে 1/5, এই তো 1 পয়েন্ট বসালেই তো 0, 5 দুগুণে 10, তো 0.2 তো বাই ডিফল্ট আসছে, ঠিক আছে। তারপর পয়েন্ট তুললাম, নিচে 10 নিয়ে গেলাম -7, তাহলে এটা, আচ্ছা সেকেন্ডটা দেখ নিচেই আছে, তাহলে 2 ইন্টু, এটা থাকবে না, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার স্কোয়ার ভোল্ট সেকেন্ড, অপশন ডি। ইজি ইজি, খুবই ইজি, একদম বোর্ড লেভেল সাম। চলো হ্যাঁ করে নাও ভালো করে। বলো, ই তো ভি বাই এল, হ্যাঁ তাই তো করেছি, এলটা উপরে নিয়ে গেলাম,
সেকেন্ডটা নিচেও লেখা যাবে, তাই তো? মিটার বাই ভোল্ট ইন্টু সেকেন্ড, একই তো ব্যাপার হলো। তাহলে অপশান দেখে নাও। অপশান এই যা, অপশান ডি, তাই তো? 2 × 10⁻⁻7। আচ্ছা, বেশ, এই লেকচারটা তো এখানেই শেষ হচ্ছে। হার্ড ওয়ার্ক করতে থাকো, আমরা নেক্সট লেকচার শুরু করবো। লেটস হ্যাভ আ স্মল ব্রেক। তোমরা একটু চিল করে নাও, যদি খিদে বিদে পায় বাইরে গিয়ে খাবার নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। ব্রেক টাইম। আচ্ছা, শর্টস শর্টসটা আরো বিচ্ছি, কেন? কিছুই নেই, কি সব দেখায়। এক্সামের আগে সব থেকে বেশি দেখে হচ্ছে লাল বলে একটা চ্যানেল আছে, মাইন্ড চিল করার জন্য। না ওই যে ওই একটা ম্যাম, একটু ওই যে দিদিটা বোঝায় না, আন্টি খুব ভালো বোঝায়। আচ্ছা, ওকে ওকে 11 কেমিস্ট্রিতে পাস করেছি। ওকে, তুই কি দেখিস? আচ্ছা, হ্যাঁ চলো, ব্রেক টাইম ওভার। নেক্সট ডিসকাশন, নেক্সট লেকচার শুরু হচ্ছে। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, তারপরে হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্টিভিটি। আমরা একে শুনেছি নাকি এর নামটা? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, সিম্বল কি? আর সিম্বল ক্যাপিটাল আর, ইউনিট কি? ওহম, OHM, হেডফোনের মতো সাইন, লাইক দ্যাট, কারেক্ট। আচ্ছা, রেজিস্টিভিটি, হট, না না, রো ছিল রেজিস্টিভিটির ইউনিট, না, ওহম ইন্টু মিটার অথবা ওহম ইন্টু সেন্টিমিটার, ওহম ইন্টু মিটার বা ওহম ইন্টু সেন্টিমিটার। অ্যাব ওহম বলেছিলাম, অ্যাব ওহম, অ্যাব, এবি, অ্যাবস, অ্যাব ওহম উঠে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য ওহম সেন্টিমিটার। আচ্ছা দেখো, আমরা যেটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পড়েছি, দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য বেসিক কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি বলা হয়েছিল? একটা হিন্ড্রেন্স, একটা অবস্ট্যাকল, যখন কারেন্ট যাবে ফ্রম আ সার্টেন পয়েন্ট টু অ্যানাদার, রাস্তাতে যে হিন্ড্রেন্স থাকবে, বাম্পার বাধা, বাল্বের একটা রেজিস্ট্যান্স, যে হিন্ড্রেন্সটা থাকবে সেটা রেজিস্ট্যান্স। ভেরি বেসিক। এখানে পুরো একদম ইন ডেপথ ডিসকাস করব, পুরো ফিল নিয়ে ডিসকাস করব কি রেজিস্ট্যান্স কি জিনিস, কি করে আসলো, তার অ্যাকচুয়াল এক্সপ্রেশন কি, অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ রেজিস্ট্যান্স, পুরো ফিল আসবে। চলো স্টার্ট করা যাক সুন্দরভাবে। ঢিচকিয়াও, হেডিং করো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। দেখো কি বলছে, বলছে রেজিস্ট্যান্স অলসো নোন অ্যাজ ওহমিক রেজিস্ট্যান্স অর ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ আ মেজার অফ দ্য অপোজিশন টু কারেন্ট ফ্লো ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, যত অ্যামাউন্ট অফ অপোজিশন আসছে, হিন্ড্রেন্স আসছে, অবস্ট্যাকল আসছে ইনসাইড আ কন্ডাক্টর, দ্যাট ইজ কল্ড রেজিস্ট্যান্স। বাধা। তাহলে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে বা কোথায় আছে? ইনসাইড আ কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে। কখন অ্যাক্টিভ হচ্ছে? ওয়েন কারেন্ট ফ্লোজ ইন ইট, যখন কারেন্ট ফ্লো হচ্ছে।
when the potential difference, এবার কারেন্ট কখন ফ্লো হবে, when we will apply potential difference across a conductor, একটা কন্ডাক্টরের অ্যাক্রসে যখন potential difference অ্যাপ্লাই করা হবে then only current will flow. When the potential difference is applied to a conductor, the current starts flowing, current flow করতে শুরু করে, or the free electrons start moving, current flow করা মানে electron move in the opposite direction. While moving, free electrons collide with the atoms. আগেই কিন্তু বলা হয়েছে, আগের লেকচারেই বলা হয়েছে, when electron tries to move তার সাথে মেটালিক আয়নসের অ্যাটমসের কলিশন হয়. While moving, the free electrons collide with the atoms, অ্যাটমসের সাথে কলিশন করে, and molecules of the conductor, এবং যে কন্ডাক্টর আছে তার মলিকিউলসের সাথে ইলেকট্রনসের ফ্রি ইলেকট্রনসের মুভমেন্টের কলিশন হয়, অ্যান্ড ডিউ টু দিস কলিশন ইলেকট্রন একটা ওর মোশনে বাধা পায়, অবস্ট্যাকল পায়, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। ক্লিয়ার হলো? নেক্সট কি বলছে, ডিউ টু কলিশন অর অবস্ট্রাকশন, কলিশনের জন্য বা অবস্ট্রাকশনের জন্য দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রনস or electric current is restricted. ভালো করে সিঞ্জিনি বলছে না, রেস্ট্রিক্ট হয়ে যায় বলছে, বন্ধ হয় বলছে না, বাধাপ্রাপ্ত হয়, রেস্ট্রিক্ট হয়ে যায়, স্টপড হয় না, স্টপড হলে তো কারেন্টই যাবে না। মোশন অফ ইলেকট্রনস গেট রেস্ট্রিক্টেড মানে কীরকম ব্যাপারটা বলছি। Hence, we can say that there is some opposition to the flow of electrons or current. Thus, this opposition offered by a substance to the flow of electric current is called resistance. কিভাবে ফিল করা যায় ব্যাপারটা, যে রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স ইজ বেসিক্যালি অবস্ট্যাকলস। রেজিস্ট্যান্স হচ্ছে যেটা অবস্ট্যাকল দিচ্ছে টু দ্য ফ্লো অফ ইলেকট্রনস আর ফ্লো অফ কারেন্ট, তাই তো? হাউ উই ক্যান ফিল দ্যাট, কি সাপোজ ধর একটা পাইপের মধ্যে দিয়ে জলের ফ্লো হচ্ছে, তুই পাইপটাকে চেপে ধরলি, তাই তো তুই ওয়াটার ফ্লোতে ইউ আর ক্রিয়েটিং আ অবস্ট্যাকল, ইউ আর ক্রিয়েটিং আ রেজিস্ট্যান্স ইন দ্য ফ্লো অফ ওয়াটার ফ্রম দ্যাট পাইপ। তাহলে যত রেজিস্ট্যান্স ক্রিয়েট করবি মোশনটা লিটল বিট স্লথ হবে, একটু হালকা হয়ে যাবে জলের ফ্লোটা। এবার বলিস না স্যার ছিটকে কেন বেরিয়ে যায়, ছিটকে বেরিয়ে যায় বার্নৌলিস প্রিন্সিপাল, পাইপের মুখ থেকে জল ছিটকে বেরোয় বার্নৌলিস প্রিন্সিপাল। আমি সেটা বলছি না, আমি বলছি ওই যে ওয়াটার ফ্লোটা আসছিল একটু স্লথ হবে, একটু কমে যাবে, অল্প অল্প আসবে, বাট আসবে, কিন্তু খুব স্লো কিন্তু হচ্ছে না, পুরো থেমে যাচ্ছে না। যদি আমি পুরো চেপে দিই তবে তো পুরো থামবে, স্লো হচ্ছে তো নর্মাল, ফ্লো অফ ওয়াটারটা একটু হলে ডিক্রিজ করছে। কথাটা বোঝা গেল? বোথ সাইড প্রেশার অ্যাপ্লাই করছি, পাইপের ফ্লো অফ ওয়াটারটা ডিক্রিজ হচ্ছে, বাট কিন্তু স্টপ হচ্ছে না। স্টপ হতে পারে যদি পুরো চেপে দিই, তার মানে রেজিস্ট্যান্স, তার মানে তখন রেজিস্ট্যান্স হিউজ। ইনসুলেটার্স, ওটা কাদের ক্ষেত্রে হবে না, কারেন্ট ফ্লো হবে না হয়তো, কাদের ক্ষেত্রে হয়, ইনসুলেটার্স। কিন্তু মেটালিক কন্ডাক্টার্সের ক্ষেত্রে, মেটালসের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হয়, মোশনটা বাধা পায় কিন্তু স্টপ হয় না, ফ্লো অফ ইলেকট্রনস বা ফ্লো অফ কারেন্ট কিন্তু থেমে যায় না। ক্লিয়ার হলো? গুড। দুটো ছবি দেখাই, দারুণ দারুণ দুটো ছবি দেখাই, বলো। হাই দেখো এক কোথায় আছে, আরে পাইপ দিয়ে জল হচ্ছে, পাইপের ওকে হালকা চিপে দিয়েছি, জলের ফ্লোটা একটু কমে গেল, বাস্ট কেন করবে? যদি আমি পুরো বন্ধ করে দিই তখন তো এখানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস যেটা হয়, ওটা যদি বলিস রেজিস্ট্যান্স যদি বেড়ে যায়, তাই বলছিস তো, রেজিস্ট্যান্স খুব বেড়ে যায়, রেজিস্ট্যান্স বেড়ে গেলে তাহলে তো ওয়্যার তো বাস্ট হয়ে যাওয়া উচিত। রেজিস্ট্যান্স কাদের বেশি হয়? ইনসুলেটার্স, ওরা শুরু থেকেই ইলেকট্রন ফ্লোকে অ্যালাউ করে না। পাইপ বাস্ট করতে গেলে তো পাইপে জল আসতে হবে, তাহলে ইনসুলেটারকে যদি ওই কাইন্ড অফ কনসেপ্টে যেতে হয় বার্স্টিংয়ে, তাহলে ওকে তো ওতে তো ইলেকট্রন ঢুকতে হবে। ইনসুলেটারের শুরু থেকেই তো ইলেকট্রন ঢুকতে পারে না, তো মাঝখানে ইলেকট্রন ট্র্যাপড হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। বোঝা গেল? গুড। দুটো পিকচার দেখো, ঢিচকাও।
ভোল্টেজ, দারুণ ছবি কিন্তু, দারুণ ছবি ওয়াও ওয়াও ছবি, পুরো ওয়াও, একদম কনসেপ্ট এই ছবিতেই ক্লিয়ার। ভোল্টেজ কারেন্টকে পুশ করছে, মানে ভোল্টেজ অ্যাকচুয়ালি কাকে পুশ করে? ইলেকট্রনকে পুশ করে। ভোল্টেজ ইলেকট্রনকে পুশ করে, মানে বলছে এখানে কারেন্টকে পুশ করছে। এই যা কারেন্ট যেতে যাচ্ছে পাশ থেকে, এই যে কন্ডাক্টর, দিস ইজ আ কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, সে কি করছে? সে রেজিস্ট্যান্স দিচ্ছে, সে কারেন্টের ফ্লোটাকে দেখো চেপে দিয়েছে। তো এটাই বাল্ব সিস্টেমের মধ্যে, এই যে কারেন্টটা ফ্লো করতে চাইছে এখানে চেপে দিচ্ছে। কথাটা বোঝা গেল? বাল্বের মধ্যে যে ওয়্যারিংগুলো থাকে ওর মধ্যে হিউজ রেজিস্ট্যান্স থাকে, চাপা না, চাপা দিয়ে বোঝাচ্ছে। রেজিস্ট্যান্স হচ্ছে ওরকম নয় যে চাপা জিনিস, যেমন এনার্জি ধরতে পারিস, জানিস আছে, তাই তো? এবার আমি তোকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, লাগলো? ফোর্সটা ধরে দেখা দেখি। এই যে কারেন্টটা যখন যাবে ও ফিল করতে পারবে, ওকে ওর যাওয়ার পথে কেউ রাস্তায় চেপে দিচ্ছে। আমি এটা এইভাবে বুঝিয়েছি। কমবে না কারেন্টের, এটাই মিসকনসেপশন। রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট কমে না, কারেন্টের ফ্লোটা রেস্ট্রিক্ট হয়। ওর প্রপার্টি তো, রেজিস্ট্যান্সের তো ওটাই প্রপার্টি। এই যে আমি মানলাম, তোর লাগলো তো, কেন লাগলো? ফোর্স অ্যাপ্লাই করলে ওখানে একটা কোনো রকম ভাইব্রেশনস হয়, যেটা ব্রেন অ্যাজ আ পেন হিসাবে ডিটেক্ট করে। ন্যাচারাল ফেনোমেনা, এটাও তাই, রেজিস্ট করছে মোশনকে। কারেন্টের গতিটা, মোশনটা স্লথ হচ্ছে, কারেন্ট স্টপ হচ্ছে না, কারেন্ট যাচ্ছে। ঢুকলো? ওটাই তো রেজিস্ট্যান্সের প্রপার্টি, ওটাই তো প্রপার্টি, মোশনটাকে স্লথ করা। ঠিক আছে বাবা, আরো দুটো পিকচার দেখাই, এবার বুঝতে পেরেছিস? ঠিক আছে, চিল, ঠিক আছে, হয়। চলো নেক্সট দেখো। ফিল দেওয়ার জন্য ও তুই না, এখানে ভোল্টেজ আছে, এখানে চার্জটাকে পুশ করছে, সাপোজ কারেন্ট ফ্লোটাকে পুশ করছে। রেজিস্ট্যান্স কি আছে এর ভেতরে? একটা প্রপার্টি, হাতটা হচ্ছে রেজিস্ট্যান্স। ও আটকে দিচ্ছে, কারেন্ট ফ্লোটাকে আটকে দিচ্ছে। সে তো ফ্লো তো করবেই, কিন্তু আটকানোর চেষ্টা করছে, ইলেকট্রনগুলো তার সত্ত্বেও ফ্লো করছে, মানে কারেন্ট ফ্লো করছে কিন্তু তাও আটকানোর চেষ্টা করছে। বাম্পার যেমন, বাম্পারে কি হয়? বাম্পারে তো আর গাড়ি স্টপ হয়ে যায় না, বাম্পারে স্লথ হয়, কিন্তু মুভমেন্টটা তো মেনটেন্ড হয়। এটা সেরকম বাধা ওগুলো মাথায়। বলতে পারো পুরো গ্রুপটার একটা, কি বলবো, কাইন্ড অফ মোশনকে হালকা করে দেওয়া। আর একটা ছবি দেখাই, হেভি লাগবে, দেখ না, দেখবি কিনা বল? চলো 1 2 3 গো। হেভি মজার, বেস্ট ছবি এটা। আস্তে ভোল্টেজ আছে, অ্যাম্পিয়ারকে পুশ করছে, ভাই যা। রেজিস্ট্যান্স ওহম তো, এটা আর ডিফাইন করছে তো, টেনে রেখেছে না, যেতে দেবো না, ও যেতে চাইছে, ভোল্টেজ পুশ করছে, যা রেজিস্ট্যান্স টেনে রেখেছে, ছাড়বো না। ওটা ইলেকট্রন মুভ করতে চাইছে, মানে কারেন্ট আছে তো, এটা কারেন্ট তো আই, বোঝা গেল? এবার ফিল আসলো। তাহলে কারেন্ট মুভ করতে চাইছে, কিন্তু এই যে ওহম দেখো দড়ি দিয়ে টেনে রেখেছে, মোশনটাকে রেস্ট্রিক্ট করতে চাইছে। হ্যাঁ ঠিক আছে, মরে যেত রে, খুনি মানুষ তোরা। আচ্ছা, হেডিং করেছো তো? হেডিং করে একটু স্পেস রাখো। দেখে নাও এখানে 2 লাইনস আছে, 2 লাইন আছে এখানে। আচ্ছা, তারপরে এটা আছে, ঠিক আছে? চল বেশ, আরেকবার দেখে নাও।
আচ্ছা, মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স যেহেতু একটা হিন্ড্রেন্স, একটা অবস্ট্যাকল, তো একে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে ট্রিট করেছি। তো তার একটা ভ্যালু থাকবে, এক্সপ্রেশন থাকবে, যেখান থেকে বলতে পারবো কার রেজিস্ট্যান্স বেশি, কার রেজিস্ট্যান্স কম। তো সেটা মেজার করা হয়। কি বলছে? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ মেজার্ড বাই দ্য রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য এন্ডস অফ আ কন্ডাক্টর টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর। মানে কি বলছে? ধরুন একটা কন্ডাক্টর আছে, এটা একটা কন্ডাক্টর আছে, ঠিক না? কন্ডাক্টরের আমি এরকম ব্যাটারি বা সেল কানেক্ট করেছি, ব্যাটারি বা সেল কানেক্ট করেছি। সেলের পোটেনশিয়াল ডিফারেন্স ভি, মানে দিস ইজ পজিটিভ টার্মিনাল, দিস ইজ নেগেটিভ টার্মিনাল, জানো নিশ্চয়ই। বড়টা পজিটিভ হয়, ছোটটা নেগেটিভ হয়, ব্যাটারির পজিটিভ নেগেটিভ থাকে। ভালো কথা। দিস ভি, এই যে ভিটা পুরো এখানে অ্যাপ্লাই হবে, ফ্রম পজিটিভ টু নেগেটিভ, বুঝলি না? আরে এটাই তো পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট। পজিটিভ মানে কি? পজিটিভ মানে কি? এটা অ্যাকচুয়ালি হায়ার পোটেনশিয়াল, বুঝলি না? এই সাইডটা তো পজিটিভ, এই সাইডটা তো নেগেটিভ, মানে এটা হচ্ছে হাই পোটেনশিয়াল। পজিটিভ মানে তো হাই পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল, এটা হচ্ছে লো পোটেনশিয়াল। হলো? তাহলে এই যে দুজনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, দুজনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, ওটাই তো ভি। কি ইঞ্জিনে? আরে যেটা ব্যাটারির 10 ভোল্ট পুরোটাই তো এখানে কাজ করবে, মাঝ রাস্তায় তো আর কেউ নেই। ক্লিয়ার? কারেন্ট কোন দিকে ফ্লো করবে? ফ্লো অফ কারেন্ট পজিটিভ টু নেগেটিভ, এটা এদিকে, মানে দিস ইজ দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট। আর যে ইলেকট্রনস গুলো আছে, কি তাই তো? ফ্লো অফ ইলেকট্রনস উইল বি ইন দ্য অপোজিট ডাইরেকশন, ডাইরেকশন অফ কারেন্ট এই দিকে আছে। এই যে কন্ডাক্টরটা আছে, দিস কন্ডাক্টর উইল গিভ রেজিস্ট্যান্স। কিভাবে মেজার করতে বলছে? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইজ মেজার্ড বাই দ্য রেশিও অফ পোটেনশিয়াল ডিফারেন্স। দাস রেজিস্ট্যান্স আর is equals to কি বলছে? পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর টু দ্য কারেন্ট, পিডি বাই কারেন্ট। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট। বোঝা গেল? আরে ভাই এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ভি, বুঝলি না? আরে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ডেল ভি হয়, ওটাই তো ভি, কারণ এই পুরোটাই তো ও পাচ্ছে, মাঝ রাস্তায় কেউ নেই বাবু, নো ওয়ান ইজ প্রেজেন্ট ইন দ্য পাথ। তাহলে পুরো ডেল ভি পোটেনশিয়াল ডিফারেন্স। রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন বা মেজারমেন্টের টেকনিক হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স বাই ভি, মানে এখানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটাকেই ভি চুজ করেছি, পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, দুটো পয়েন্টের মধ্যে, দিস পয়েন্ট ভি টু মাইনাস ভি ওয়ান। ঢুকলো সিস্টেমে? হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল। আরে ডেল ভিটা ভি দেওয়া আছে তাই হলো পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট হলো। চল, রেজিস্ট্যান্সের মেজারমেন্ট। তাহলে ইউনিট বলতে পারি আমরা রেজিস্ট্যান্সের ইউনিট বলতে পারি। কি বলতে পারি? নাও উই গট রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু ভি বাই আই, তাই তো? তাহলে ইন এসআই যদি বলি, এসআইতে ভি এর ইউনিট ভোল্ট, ভোল্ট। আই কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ভি বাই এ, ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এইটাকেই আমরা নাম দিয়েছি ওহম। হেডফোন সাইন মনে আছে তো? ওহম, ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার। সিজিএস তো নেই, বাধ্য বলছি না, নামটা শুনে রাখতে পারো, অ্যাব ওহম, ABOHM, অ্যাব ওহম। উঠে গেছে, এটাই কাজ হয়ে যায়।
চলো ডাইমেনশন। আসো, মার্বেলও কি এমন না? রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু ভি বাই আই, তাহলে ভি এর ডাইমেনশন লাগবে, আই এর ডাইমেনশন লাগবে। ভি এর ডাইমেনশন বলো দেখি। ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন কি হয় ভুলে গেছো? পোটেনশিয়াল ডিফারেন্স मतलब ওয়ার্ক ডান বাই চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক। বললাম না প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড। এম এল স্কোয়ার টি মাইনাস টু, চার্জ হচ্ছে আইটি, তার মানে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। ক্লিয়ার? ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই চার্জ হচ্ছে আইটি, টিটা ওপরে উঠে গেল টি মাইনাস থ্রি, আইটা ওপরে উঠলো আই মাইনাস ওয়ান। তাহলে দেয়ার ফোর আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। ভি মানে ভি হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান বাই নিচে আই, তাই তো? তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু। This one, ml square t minus 3 I minus 2 ml square t minus 3 a minus 2 বোর্ডসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? ইজি জিনিস। চলো লিখে নেবে, লিখে নেবে ভালো করে জলদি। হ্যাঁ, না না ডেফিনেশন কেন হবে? মেজারমেন্ট কিভাবে করবো? ডেফিনেশন তো আগে হয়ে গেল। মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, হেডিং কর, সেভ করে নি। মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। চলো জলদি। হয়েছে? জলদি 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 জলদি। করেছো? ছবি ছবি কি পরে করবে? বেশ বেশ বেশ, ডান। আরে সাবাস, চলো 1 2 3 গো, নেক্সট পেজ। গেলাম। হয়েছে? গুড। চলো 1 2 3 গো, নেক্সট পেজ। করে ফেলো।
হয়েছে রে? মহালয়া এক্সামটা কিন্তু ভালো করে দেবে। মহালয়া এক্সাম, ও মহালয়া। মহালয়া এক্সাম ওটা দিলে অ্যাটলিস্ট টাইম কত বলতে, সে তো পরে বলে দেবো, সব বাদ দাও এখন, সব বাদ দে, এখন জোর কদমে প্রিপেয়ার করো, কারণ ওটা দেখে অ্যাটলিস্ট আমি আন্দাজা পেয়ে যাব, পারলে তোমাদেরও বলে দেবো বোর্ডসে কেমন কি পারফরমেন্স হতে পারে যদি ওই রকম পড়াশোনার স্ট্যান্ডার্ড মেনটেন করো। আর মোটামুটি কিন্তু তাই হয়, অনেকটাই ম্যাচ করে যায়, ওই এক্সামটা একটা রেফারেন্স, বুঝলে, পুরো একদম বোর্ড লেভেল কোয়েশ্চেন, বোর্ড স্ট্যান্ডার্ড, একদম পিওর পিওর বোর্ড। যা ইচ্ছা তোমরা করে আসো, কোয়েশ্চেন কী দেবো সে তো আমার ব্যাপার। না না না, মিলিয়ে মিশিয়ে 10 ইয়ার্স, 3 আওয়ার্স, না না না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। ও তো হাফ চ্যাপ্টার পরীক্ষা নিচ্ছে তো, হাফ সিলেবাস তো, ওটা দেখি 40 ভাবছি করবো, 40 হলে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। আচ্ছা চলো নেক্সট দেখো, বলছে রেজিস্ট্যান্স ইন টার্মস অফ ইলেকট্রন ডেনসিটি অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। রেজিস্ট্যান্স যেটা রয়েছে তার ফর্মুলা আমরা বের করব, আমরা কিন্তু রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি না, ওটা হচ্ছে কিভাবে রেজিস্ট্যান্স মেজার করব, ওটাকে একটা ফর্মুলা বলা যেতে পারে, বাট শুধু মেজার করব, বাট রেজিস্ট্যান্সের ইনার ফর্মুলা, ফিল রিলেশন, ওটা কিন্তু জানি না, ব্যাপারটা বোঝ ভালো করে। আগেরটা যেটা বেরোলো ওটা হচ্ছে রেজিস্ট্যান্স মাপবো কীভাবে, নর্মাল একটা ফর্মুলা, বা রেজিস্ট্যান্সের একটা ইনার ফর্মুলা আছে, সেটা কিন্তু এই রিলেশনটা বলে, রেজিস্ট্যান্স ইন টার্মস অফ ইলেকট্রন ডেনসিটি অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। এন থাকবে, ইলেকট্রন ডেনসিটি মানে মনে আছে তো, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, অ্যান্ড রিল্যাক্সেশন টাইম মতলব সেনের মধ্যে যে দুটো সাকসেসিভ কলিশনের মাঝে ইন্টারমিডিয়েট টাইম। চল কি বলছে, হেয়ার উই উইল ডিরাইভ রিলেশন ফর মেটালিক কন্ডাক্টর, আমরা কিন্তু ফোকাসে রাখবো মেটালিক কন্ডাক্টর, কেন কেন, অ্যাজ উই উইল ইউজ ইলেকট্রন গ্যাস মডেল, ইলেকট্রন গ্যাস মডেল আগের দিনই হলো, আরে যে পুরো 5টা পয়েন্টের যে লেখাটা, কারণ আমরা এখানে ইলেকট্রন গ্যাস মডেল ইউজ করব, যেটা শুধুমাত্র ভ্যালিড মেটালিক কন্ডাক্টরের জন্য। তাহলে এখানে যে আমরা রেজিস্ট্যান্সের এক্সপ্রেশনটা বের করব, দ্যাট ইজ ট্রুলি ভ্যালিড ফর মেটালস অর পিওর কন্ডাক্টরস অনলি। ঢুকলো ভেজা মে ঘুষা। চলো এটা লিখে নাও, ক্যালকুলেশন স্টার্ট করছি, হেডিং করে সুন্দর করে লিখে নাও, ক্যালকুলেশন স্টার্ট করছি। Electrons per unit volume.
একটা কন্ডাক্টর ড্র করেছি যার লেন্থ এল। উই হ্যাভ অ্যাপ্লাইড আ पोटेंशियल डिफरेंस ऑफ V। करंट उस कंडक्टर में करंट है I। रिलैक्सेशन टाइम टाउ, नंबर डेंसिटी n, ड्रिफ्ट वेलोसिटी ऑफ इलेक्ट्रॉन इज VT। इनिशियल दो तीनटे डिटेल्स। लेंथ ऑफ कंडक्टर इज L। एरिया ऑफ कंडक्टर इज A। applied potential difference is V। current is I। relaxation time is tau। number density of electrons is n। drift velocity is VD। কি ঠিক আছে তো বাবু? লেন্থ হচ্ছে L, এরিয়া অফ দ্য কন্ডাক্টর হচ্ছে A, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি V। এই পুরো পোটেনশিয়াল ডিফারেন্সটা পুরো কন্ডাক্টরে কাজ করবে। কারেন্ট I ফ্লো হচ্ছে। রিল্যাক্সেশন টাইম, দ্যাট মিনস টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ টাউ। নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস মানে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম ইজ স্মল n। ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন আছে VD। ছবির মতো ক্লিয়ার, ভেরি গুড। চল কাজ শুরু হচ্ছে। উই নো, আমরা কি জানি? কারেন্টের এক্সপ্রেশন I, কারেন্টের এক্সপ্রেশন in terms of drift velocity। কি তাহলে n চার্জ অফ ওয়ান ইলেকট্রন, তাহলে n a ড্রিফট ভেলোসিটি, চার্জ অফ ওয়ান ইলেকট্রন। আমাদের কি জানতে চেয়েছে? রিলেশন অফ ইলেকট্রন ডেন্সিটি অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট যেটা এই সার্কিটে ফ্লো হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স কত কাজ করছে এখানে? V। আর এর এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল R। রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল R। ঠিক আছে তো? শিওর তো? বাপকালির দিব্যি তো? গুড। চলো, হ্যাঁ। নাও resistance R is equals to V by I। বলো ভাই, একটু আগে ফর্মুলা ছিল V by I। তাহলে R is equals to V, তো কি জানি না, V কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, আবার ভেলোসিটি বলে বসো না। I কি? N A, কি বলছিস? VD, ঠিক তো? হ্যাঁ কি না বল? গুড, ঠান্ডা মাথায় দেখবি, হ্যাঁ অনেক কিছু কিন্তু আমি চেঞ্জ করবো, গিভ আপ। V বাই N A VD, চোখ সরালেই পাপ হবে, বহুত পাপ লাগবে। M ইন্টু E ব্র্যাকেটে সিন্স VD ইকুয়ালস টু E টাউ বাই M। একদম আপত্তি করবে না, হ্যাঁ কি না? VD বসালাম, সাবাস। M ওপরে গেল, MV, আবার বলো না মাস ইন্টু ভেলোসিটি, ওটা পোটেনশিয়াল ডিফারেন্স, বাই NA। এত বাচ্চা নয় বলছিস? E কি? ইলেকট্রিক ফিল্ড।
পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ ইন্টু টাও আছে ইন্টু ই আছে, লিখে দিলাম। সিন্স ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু ভি বাই এল, ঠিক তো? কুটুস কুটুস। তাহলে আর ইকুয়ালস টু এম এল, ভি বাই এল আনলাম, ভিভি কাটলো, এন এ ই স্কোয়ার টাও, এন এ ই ইন্টু ই স্কোয়ার টাও, এল তো ওপরে চলে গেছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ রেজিস্ট্যান্স। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বা নিট লেভেলে এক্সপ্রেশনটাও জিজ্ঞাসা করতে পারে। তোরা এতদিন যাকে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বলে এসছিস তার নিজের খুদকা চেহারা ইজ দিস। ভয়ঙ্কর ভয়ঙ্কর। এক্সপ্রেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড রিলেশন অফ রেজিস্ট্যান্স কমা নাম্বার ডেন্সিটি কমা রিল্যাক্সেশন টাইম। দেখ আর আছে, এন আছে, টাও আছে। ক্লিয়ার হলো? রেজিস্ট্যান্সের নিজের পার্সোনাল এক্সপ্রেশন, বুঝলে? গুড, চলিয়ে কর লিজিয়ে, করে ফেলো জব জব। লিখে নিয়েছো? শিল্পী মেয়ে। Pasto. Applied potential difference, current, relaxation time, number density of electrons, drift velocity. হয়েছে? চলো 1 2 3 গো। গেলাম। এই এক্সপ্রেশনটা শুধু মেটালিক কন্ডাক্টরের জন্য ভ্যালিড। মেটালিক কন্ডাক্টরের জন্য ভ্যালিড, কারণ ইলেকট্রন গ্যাস মডেল ইউজ করা হয়েছে, নাহলে তো কারেন্ট ইকুয়ালস টু ন্যাভ বসাতে পারতাম না। আর ইলেকট্রন গ্যাস মডেল শুধু কন্ডাক্টরের জন্য। হাইছে তাই এসছে, গুড। ওটাও লিখে রাখ। এক্সপ্রেশন অফ রেজিস্ট্যান্স, রিলেশন অফ রেজিস্ট্যান্স, ড্রিফট, ইলেকট্রন ডেন্সিটি, রিঅ্যাকশন টাইম আর ভ্যালিড ফর মেটাল কন্ডাক্টরস অনলি। অনেকগুলো ই আছে, দুটো ই স্কোয়ার, ই স্কোয়ার, ই স্কোয়ার। হক কথা, কিন্তু এটা কিন্তু ঠিক বলেছিস। এই উর্দু ফুর্দু লেখা আবার হেভি চাপ। তো আরো বুঝতে পারতাম না, তো সবই এক মনে হয়। চাইনিজ তো আরো লেখা টাপ, কি সব গাছ পা জেগে টেটে নেতে দেয়। হর 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 আর লেখ তেরি, হেভি চাপ হতো বোঝাটা। তাতে কি বাংলা বর্ণমালা ইজি ছিল না? একটা লেখো ক, এটা একটা প্রবলেম। আর নিয়ে ফেলা হয়েছে, আর কি করা যাবে, চালিয়ে নে, কাজ চালিয়ে নে, যতদিন বেঁচে আছিস কাজ চালিয়ে নে।
তোমাদের কষ্ট দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করা হচ্ছে। আলফা বিটা গামাতে 7 থেকে চলছে 8 থেকে ওরা মুছে দেয়। আবার আলফা বিটা গামা এই কি বলে পার্টিকেলসও আছে। আবার আলফা বিটা গামা আবার অ্যাঙ্গেল হিসাবে ইউজ হয়। আলফা বিটা গামা আবার 11-এ পড়েছিলাম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। কষ্ট রে, আলফা বিটা গামা তো কষ্ট জীবনে। আবার অ্যাঙ্গেল অনেক সময় আলফা নিয়ে নেওয়া হয় আলফা বিটা গামা বেশি লাগেনি রে। হলো কষ্ট তোদের জীবনে, আমার তো বহুত মজা লাগে। ইস সেম জিনিস বারবার। আচ্ছা চলো এগোই। আছে না মডার্ন ফিজিক্স? লাইটের পরে চলো 1 2 3 গো। আচ্ছা ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ফর্মুলাটা একবার দেখে নাও। এটা কিন্তু মুখস্থ করো ফর্মুলাটা এমসিকিউর জন্য, এটা তো শুধু একটাই কন্ডাক্টরের জন্য। মেটালিক কন্ডাক্টরের জন্য, আর কারোর জন্য লাগবে না, জয়েন্টও লাগবে না। ml বাই এন এ ই স্কোয়ার টাউ, ml বাই এন এ ই স্কোয়ার টাউ, ভি বাই আই, ml বাই এন এ ই স্কোয়ার টাউ। মাস আছে, লেন্থ আছে, এটা অনেক কিছু আছে মেজার করতে গেলে, অনেক কিছু জানতে হবে। ওটা বাবা ছোট্ট করে ভি জানো, আই জানো, এটা বললাম না ওর পার্সোনাল নিজের এক্সপ্রেশন। ও দেখতে কেমন, ওর থোবরাটা কেমন, থোবরা, এটা ওর থোবরা। সিগারেটটা খুলে মাস ইন্টু লেন্থ বাই এন এ ই স্কোয়ার টাউ। বেশ, তাহলে রেজিস্ট্যান্স কার কার ওপর ডিপেন্ড করে, কার কার ওপর ডিপেন্ড করে দেখো। ডিপেন্ডেন্সি অফ রেজিস্ট্যান্স, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। কি পেলে এক্সপ্রেশনটা? আর ইকুয়ালস টু এম এল এন এ স্কোয়ার টাউ, কি তাই না? আরে হ্যাঁ না বল, ক্লান্ত হয়ে যাচ্ছিস। এম এল বাই এন এ স্কোয়ার টাউ তো তাই আছে, এম এল এন এ স্কোয়ার টাউ। তাহলে দেখ প্রথমত হচ্ছে এটা মাস, তো কি মাস অফ ইলেকট্রনস কনস্ট্যান্ট, তো ইটা কি কি ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন 1.6 10⁻⁹ কুলম কনস্ট্যান্ট। তাহলে ডিপেন্ডেন্সি কার কার সাথে আসছে? আর প্রপোর্শনাল টু এল আছে, এন আছে, এ আছে, টাও আছে, এই তো। আরে ভালোবেসে দেখ, ভালো লাগবে রে। সাবজেক্টটা তো বেসিক্যালি ভুলভাল জিনিস বলে না, যেটা নেচারে ঘটে সেটাই বলে, তাই না? ভুলভাল বলে? তোর ঘরে আমি ইডি পাঠাবো, ইডি দ্বারা সিবিআই লাগিয়ে দেবো তোর পিছনে। আচ্ছা তাহলে মাস আছে, ই ইলেকট্রনিক চার্জ কনস্ট্যান্ট, তাহলে লেন্থ বাই এন এ টাউ, তাই তো। তাহলে কার কার ওপর ডিপেন্ড করছে? চারজনের ওপর। নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম অফ কন্ডাক্টর মানে স্মল এন, হ্যাঁ কি না? তারপরে চলো নেক্সট, অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম টাউ, তারপরে লেন্থ অফ কন্ডাক্টর এল, তারপরে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর থ্রু হুইচ কারেন্ট ফ্লোজ মানে এ, মানে এ। ক্লিয়ার? চারজনের উপর ডিপেন্ড করছে। উপরে হেডিংটা দিয়ে একটু লাইন ছেড়ে রাখো। এটা এখানেও লিখতে পারো আগে। ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স। হলো? আচ্ছা এবার একটা ইম্পর্ট্যান্ট নোট, বড় ইন্টারেস্টিং একটা মনে রাখার মতো বিষয়। তাহলে আমরা এখানে দেখলাম রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে লেন্থের উপর, রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে নাম্বার ডেন্সিটি অফ চার্জের ওপর, রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে এরিয়ার ওপর। এটা ইনভার্সলি না ডাইরেক্টলি সেটা পরে বলছি, বাট রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন দিস 4 কোয়ান্টিটিস, তাই তো। এবার ধরে নে আমি একটা ফিক্সড কন্ডাক্টর নিয়েছি, কি? হ্যাঁ তুই কি রাত্রিবেলা নেশা করিস? ভি বাই আই করেই তো এটা পেলাম বাবু, ভি বাই আই করে এটা পেলাম। এটা তো রেজিস্ট্যান্সের পার্সোনাল এক্সপ্রেশন,
রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি নিজে, আরে তোর যদি এক্সপ্রেশন বের করি, ফর এক্সাম্পল তোর নিজের এক্সপ্রেশন কি যদি বের করা যায় সাপোজ, তাহলে ওর মধ্যে সেই কোয়ান্টিটিগুলো থাকবে যেগুলো তুই নিজের মনে চেপে রেখেছিস। সেটা হয়তো আমরা বাইরে থেকে দেখতে পাই না। V/I হচ্ছে বাইরে থেকে দেখা একটা ইকুয়েশন, ভেতরে ঢুকলাম, আই বসালাম, বসিয়ে ক্যালকুলেট করে এটা রেজিস্ট্যান্সের পার্সোনাল ইকুয়েশন। V/I এর ভেতরে ঢুকে এইগুলো পেয়েছি, মানে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি এদের ওপর ডিপেন্ড করে। বাইরে থেকে মনে হয় V আর I এর ওপর ডিপেন্ড করছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ঢুকলে দেখা যাবে লেন্থের ওপর ডিপেন্ড করে নাম্বার ডেন্সিটি A আর টাউ। করে না অ্যাকচুয়ালি, ওটা তো পরে গিয়ে পড়বো ওহমস লতে। রেজিস্ট্যান্স ডিপেন্ড করে লেন্থের ওপর, নাম্বার ডেন্সিটি, এরিয়া আর রিল্যাক্সেশন টাইম, ক্যাপাসিটেন্সের মতো। এগোই বেশ, দেখ যেটা বলতে চাইছি মন দিয়ে শোন, ছাড়ো সব বাদ দে, ভালো জিনিস দারুণ জিনিস মন দিয়ে শোন। সেটা হচ্ছে যে সাপোজ আমি যদি একটা ফিক্সড কন্ডাক্টর নিই, মানে স্যার মানে ধরো না কপার একটা বড় কপারের নিয়েছি, একটা ছোট কপার নিয়েছি, ভালো করে শুনবি, একটা বড় কপার, একটা ছোট কপার। তাহলে ঠান্ডা মাথায় ভেবে বল এর মধ্যে কে পাল্টাতে পারে কে পাল্টাতে পারে না। প্রথম কথা, লেন্থ পাল্টে যাবে, ছোট বড় কপার। ক্রস সেকশনাল এরিয়া পাল্টে যাবে, একটা মোটা কপার পাল্টাবে তো, একটা মোটা কপার একটা সরু কপার, কপারের মোটা তার ভাই, একটা মোটা তার একটা সরু তার, ঢুকলো মাথায়। लेंथ পাল্টাতে পারে, क्रॉस सेक्शनल एरिया वो भी चेंज हो सकता है, ওটাও চেঞ্জ হতে পারে, বাট এন আর টাও চেঞ্জ হবে না, কারণ ওটা তো ফিক্সড একটা মেটেরিয়াল। এন কি নাম্বার ডেন্সিটি, ইউনিট ভলিউমে কতগুলো ইলেকট্রন থাকে, এটাই মিসকনসেপশন। এন হচ্ছে ডেন্সিটির মতো, ডেন্সিটি কি ছিল, মাস বাই ভলিউম, এবং আমরা যেই সাবস্টেন্স নিই না কেন মাস বাই ভলিউম করলে সেমই আসে, সে এক বালতি জল নিই কি এক গ্লাস জল নিই। এখানেও এনটা কি, এখানে এনটা হচ্ছে নাম্বার ডেন্সিটি যেটা ফিক্সড কনস্ট্যান্ট যদি মেটেরিয়াল ফিক্সড করে দিই, বাট আলাদা মেটেরিয়ালের জন্য তো আলাদা হবে। আর টাউটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, দুটো কলিশন। আরে এই ছোট কপারের ভেতরে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের যে কলিশন, বড় কপারের ভেতরেও তো ইলেকট্রন নেচারটা তো সেমই। আরে একই মায়ের সন্তান, দুজনেই বাতরামি করবে, ঢুকছে মাথায়? তাহলে রিল্যাক্সেশন টাইমটাও সেম ফর আ ফিক্সড মেটেরিয়াল, কিন্তু যদি আয়রন নিয়ে নাও তার টাও আলাদা, তার এন আলাদা, ঢুকলো মাথায়? সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন সেভারাল থিংস, but here is an interesting fact. If materials as well as temperature, কি বলছে ভালো করে দেখবি, কিন্তু এসব লেখা বইতে পাবি না। মেটেরিয়াল, টেম্পারেচার, সারাউন্ডিংসের টেম্পারেচার, প্রেশার আর আদার ফিজিক্যাল কন্ডিশনস, হিউমিডিটি, টেম্পারেচার এক্সেট্রা, এগুলো যদি সেম থাকে তাহলে রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর অনলি ডিপেন্ডস অন ইটস লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট ইজ আর প্রপোর্শনাল টু L/A। তাই তো ছিল আগের বারে। বুঝলে না? আবার বলি, কি বললাম? যদি মেটেরিয়াল চেঞ্জ না করি, টেম্পারেচার হ্যাম্পার্ড না করি, প্রেশার চেঞ্জ না করি, আদার ফিজিক্যাল কন্ডিশনস যা যা পসিবল সেগুলো যদি চেঞ্জ না করি, তাহলে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স শুধুমাত্র ও লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়ার ওপর ডিপেন্ড করে। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রনস অর দ্য রিল্যাক্সেশন টাইম অফ দ্য কন্ডাক্টর। ক্লিয়ার? কারণ ওগুলো ফিক্সড হয়ে যায় ফর আ ফিক্সড মেটেরিয়াল সার্টেন টেম্পারেচারে। টেম্পারেচার ফিক্সড, প্রেশার ফিক্সড, মেটেরিয়াল ফিক্সড, টাও অ্যান্ড এন, রিল্যাক্সেশন টাইম অ্যান্ড নাম্বার ডেন্সিটি কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে কি চেঞ্জ হতে পারে? লেন্থ অফ দ্য কন্ডাক্টর, বড় ওয়্যার নিতে পারি বা সরু ওয়্যার নিতে পারি, দ্যাট মিনস ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার হলো?
যতটা স্পেস রাখবে রেখে দাও। এটা রেখেছো তো? ডিপেন্ডেন্স অফ কন্ডাক্টর 4টে পয়েন্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই 4টে পয়েন্টই কিন্তু বোর্ডসে দেয়, ইনফ্যাক্ট আমার অনেক পরীক্ষাতে এটা চাওয়া হয়েছে। চলো 1 2 3 গো। এটা লেখার জন্য জায়গা রাখো নোট বলে, নোট বলে করেছো, নোট বলে জায়গা রেখেছো। তাহলে এখান থেকে কি শিখলাম, যে রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ফর আ ফিক্সড মেটেরিয়াল অ্যাট আ সার্টেন টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড উইথাউট চেঞ্জিং দ্য ফিজিক্যাল কন্ডিশন ডিপেন্ডস অন দ্য লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। ভয় পেলি তো? হ্যাঁ, ক্লিয়ার হলো। এখান থেকেই একটা নতুন কনসেপ্ট, একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটির ব্যাপার আসছে, যেটা তোমরা জানো। কোয়ান্টিটি বলছি, তা অ্যামিটার একটা মেশিন, আজব আজব এক্সাম্পল দিস। এই রিলেশনটা চেনা পরিচিত লাগা উচিত ইন টার্মস অফ ক্লাস 10। আর প্রপোর্শনাল টু এল বাই এ, সেখানে একটা কনস্ট্যান্ট নিয়ে এসেছিলাম রো। লেটস গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর রেজিস্টিভিটি or specific resistance, specific electrical resistance, rho. স্পেসিফিক রেজিস্ট্যান্স লেখা আছে, রেজিস্টিভিটি কি বলছে? সেম জিনিস। কি বলছে দেখো, যা কি হলো এখানে, উই নো, আবার একটু গোড়া থেকে বলছি, রেজিস্ট্যান্স আর কি ছিল, কি ছিল? একদম পারফেক্ট। এটা নে, ওটা তো মিটে গেল, তো তো এম আর ই তো বাই ডিফল্ট বাদ হয়ে যাচ্ছে, তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এন এ টাও। হ্যাঁ অ্যাকচুয়াল লেখো, নে বাবা, ইচ্ছা হচ্ছে লেখ, খুশি, কান্নাকাটি করবি না। সো আর লিখলে ভালো প্র্যাকটিস হবে। এখান থেকে অ্যাকচুয়ালি আসছে এল বাই এন এ টাও। কি? আচ্ছা দেখো, সিন্স বা ইফ উই কিপ মেটেরিয়াল ফিক্সড বলবো না, মেটেরিয়াল আনচেঞ্জড, আমরা যদি মেটেরিয়ালকে আনচেঞ্জড, চেঞ্জ না করি, অ্যান্ড টেম্পারেচার, প্রেশার অ্যান্ড আদার physical conditions remains same, then কি বলতে পারি, then n আর tau remains same. ইলেকট্রন ডেন্সিটি আর রিল্যাক্সেশন টাইম চেঞ্জ হয় না। সো আর প্রপোর্শনাল টু এল বাই এ, আর প্রপোর্শনাল টু এল বাই এ, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি রেজিস্টিভিটি এল বাই এ। দিস রো, আরে প্রপোর্শনাল তো, দিস রো ইজ রেজিস্টিভিটি, this rho is resistivity or specific resistance of conductor, একটা কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। কি রে ঘুমিয়ে পড়ছিস কেন? ও ওকে, হলো এটা। এবার যদি ভালোভাবে কম্পেয়ার করিস, বাই লুকিং
গোল গোল, যদি গোল গোল বাই লুকিং উইথ গোল গোল চোখ, গোল গোল আই, যদি ভালোভাবে বড় বড় চোখ দিয়ে আমরা দেখি, যদি বড় বড় চোখ দিয়ে আমরা দেখি, তাহলে দেখতে পাবো এটা লেখা যাবে কিনা। Expression of resistivity. হলো, এটা মুখস্থ করার দরকার নেই, এটা মনে রাখলেই হবে। এল বাই এ কে সাইড করে দে, এটা কিন্তু এমসিকিউতে বহুবার দিয়েছে। ক্লিয়ার হলো? এবার মনে একটু খুজলি হচ্ছে না যে স্যার ক্যালকুলেশন হলো, রো আসলো, ঠিক আছে, জিনিসটা কি? ফর্মুলাটা মনে রাখবো, এইটা মনে রাখবো, এটা হলেই তো এটা হয়ে যাবে। এল বাই এ কে হাটাও, যেটা পড়ে থাকবে ওটাই রো। আরে এখান থেকেই সব করেছি, তাই তো দেখো এম আছে, এন আছে, স্কোয়ার আছে, টাও আছে। কি মূর্ছমান মুখ! আরে ভাই এটা রেজিস্টিভিটি আসলো, হ্যাঁ কি না? জোরে বল হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। ক্যালকুলেশন হলো, এক্সপ্রেশন অফ রেজিস্টিভিটি আসলো, ফাইন। ফিলটা মিসিং। না না, ফিল দিতে পারছিস? হাই হাই, আমি বললাম আমি ফিল দেবো, বোঝো। রেজিস্টিভিটির এক্সপ্রেশন আসলো, বাট জিনিসটা কি স্যার? বুঝলাম, ঠিক আছে, রেজিস্ট্যান্স হলো, প্রপোর্শনাল হলো, আলটিমেটলি সেই একই জিনিস ঘুরে ফিরে আসলো। এল বাই এ কে বাদ দিলাম, যে টার্মটা পড়ে থাকলো সেটা রো। কম্পেয়ার করলাম বাবু, দুটো কম্পেয়ার করলাম, রেজিস্টিভিটি পেলাম। জিনিসটা কি? এটা কি কি জিনিসটা কি? এটা কি? শোনো, ফিলটা নাও, ফিজিক্সের তো এটাই মেন জিনিস, অনুভূতি। অনুভূতি ব্যাপারটা হচ্ছে কন্ডাক্টর, এভরি কন্ডাক্টর, আমরা কি বললাম, ইফ আ কারেন্ট ট্রাইজ টু ফ্লো ইন ইট, ও কী করে, মোশনকে রেজিস্ট করে। ফিলটা কিন্তু মন দিয়ে শোনো, এই ফিল কিন্তু কোথাও পাবি না, ইম্পোর্টেড, এগুলো এলিয়ান প্ল্যানেট থেকে নিয়ে আসা। রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি অফ কন্ডাক্টর দ্যাট রেজিস্ট দ্য মোশন অফ ইলেকট্রিক কারেন্ট। ইয়েস, রেজিস্ট্যান্সের তার একটা এক্সপ্রেশন আমরা পেয়েছি খাটাখাটনি করে, রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন। এবারে ফিজিসিস্টরা দেখলেন যে সাপোজ আমি যদি কপার ওয়্যার নিই, মন দিয়ে শুনবি কিন্তু, এটা কপার ওয়্যার নিলাম, সাপোজ দিস ওয়ান, এটা একটা, অ্যান্ড সাপোজ দিস ওয়ান, এটাও কপার দিয়ে তৈরি, এটাও কপার দিয়ে তৈরি, ঠিক আছে। আর একটা পিঙ্ক কালার নিয়ে, ওটা ভালো লাগবে, একটু কালারফুল। এটা ব্ল্যাক কালার করে দিয়েছি, এটা পিঙ্ক কালারের, কপার, কপার, দুটোই কপার। দুটো কি সেম ইন টার্মস অফ লেন্থ অ্যান্ড এরিয়া? অবভিয়াসলি নট। মন দিয়ে শুনবি কিন্তু, পুরো ফিল, প্রেমে পড়ে যাবি, এই রেজিস্টিভিটির প্রেমে পড়ে যাবি। মানে ফেসবুকে লিখবি ইন রিলেশন উইথ রেজিস্টিভিটি। তাহলে এটাও কপার দিয়ে তৈরি, এটাও কপার দিয়ে তৈরি। ফিজিসিস্টরা কি দেখলেন, সায়েন্টিস্টরা কি দেখলেন? দেখলেন যে আচ্ছা এটাও কপার, এটাও কপার, লেন্থ ইজ ডিফারেন্ট, এরিয়া ইজ ডিফারেন্ট। দুজনের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলেন, ডিফারেন্ট, কারণ লেন্থ আলাদা, দুটো ওয়্যার, কপার ওয়্যার। মন দিয়ে শুনবি তুই, মাথা ঢুকে দেবো না হলে, মন দিয়ে, কারো কথা ভাবিস না, রেজিস্টিভিটির কথা ভাব, ঠিক আছে, একদম। এ দুটোই কপার ওয়্যার, বাট লেন্থ ডিফারেন্ট, হ্যাঁ কি না? এরিয়া ডিফারেন্ট, হ্যাঁ কি না? এরিয়া অ্যান্ড লেন্থ অফ দিস টু কন্ডাক্টার্স আর অ্যাবসলিউটলি ডিফারেন্ট।
ফিজিসিস্টরা দুজনের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলেন, দেখলেন ডিফারেন্ট, অবভিয়াসলি তাই হবার কথা, রেজিস্ট্যান্স ডিপেন্ড অন লেন্থ অ্যান্ড এরিয়া, লেন্থ অ্যান্ড এরিয়া, ক্লিয়ার? এতটুকু হজম হলো। এর রেজিস্ট্যান্স সাপোজ 30 ওহম অ্যান্ড ইসকা আয়া 20 ওহম ফর এক্সাম্পল, হলো। তাহলে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন আসলো আলাদা, কারণ লেন্থ আলাদা, এ আলাদা। এবার ওনাদের মনে হলো লেট আস ক্যালকুলেট এম বাই এন স্কোয়ার টাউ, এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করি। এখানে ইলেকট্রনের মাস, ভালো করে বুঝবে কিন্তু, মাস ফিক্সড, ই চার্জ অফ ইলেকট্রন ফিক্সড, এন নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রন ফিক্সড, একই মেটেরিয়াল তো, একই মেটেরিয়াল তো, একটু আগে বলছি না ডেন্সিটির মতো। রিল্যাক্সেশন টাইম বাদ দে, মরে যাক, রিল্যাক্সেশন টাইম টাও, রিল্যাক্সেশন টাইম টাও, টাও ফিক্সড, সেম মেটেরিয়াল, একই মেটেরিয়াল, সেম জিনিস দিয়ে তৈরি। তাহলে দুজনের রেজিস্টিভিটি, দ্যাট মিন্স এম বাই এন ই স্কোয়ার টাও মেজার করা হলো, সেম আসলো, সেম আসলো। ফিজিসিস্ট, টাও কেন চেঞ্জ হবে? দুটোই তো কপার দিয়ে তৈরি, টাইম কি করে চেঞ্জ হবে ভাব, কপারের তো, হ্যাঁ টাইম কি করে চেঞ্জ হবে, কপারের একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনকে যেটা মারবে বাকি ইলেকট্রন তো তাই করবে, সেম মেটেরিয়াল তো। যদি আয়রন হতো তাহলে ইলেকট্রনের যে জার্নির পাথটা ডিফারেন্ট হতো, এক্স্যাক্টলি, অ্যাপারেন্ট তোর ওই মেটাল আয়নটা ডিফারেন্ট হতো। কপারের ক্ষেত্রে যেহেতু সেম মেটেরিয়াল দিয়ে তৈরি দুটো, দুজনের ক্ষেত্রেই দেখা গেল টাও সেম, এরিয়া আলাদা, এরিয়া ডিফারেন্ট, এরিয়া ডিফারেন্ট, লেন্থ ডিফারেন্ট, এরিয়া ডিফারেন্ট, লেন্থ ডিফারেন্ট, হলো। বাট দেখা গেল রেজিস্টিভিটি দ্যাট ইজ রো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট। এখান থেকে ফিজিসিস্টদের মাথায় আসলো তেরি, দুটো ডিফারেন্ট কন্ডাক্টর, তাই তো, ডিফারেন্ট কন্ডাক্টর সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, দুটোর রেজিস্ট্যান্স ডিফারেন্ট, বাট এই কোয়ান্টিটিটা সেম, দিস কোয়ান্টিটি ইজ সেম। তার মানে কন্ডাক্টরের এমন একটা কোয়ান্টিটি যেটা সর্বদা ফিক্স থাকবে, তাকে আমি যত ছোট করি যত বড় করি, ইজন্ট ইট, সেম মেটেরিয়ালের। কথাটা বোঝা গেল? কন্ডাক্টরের আমি যদি ছোট একটা পার্টও নিই, ওনারা এক্সপেরিমেন্ট করলেন, ছোট একটা টুকরো নিলেন, তার জন্য এটা মেজার করলেন, ও মাই গুডনেস उसका भी সেম আয়া। বড় একটা কপারের জন্য এটা মেজার করলেন, তারও সেম আসলো। দ্যাট মিনস অ্যাট দ্য কেস অফ কন্ডাক্টর, আ ফিক্সড কন্ডাক্টর, দেয়ার ইজ আ কোয়ান্টিটি যেটা হামেশা ফিক্স থাকে, হামেশা ফিক্স থাকে, প্রোভাইডেড এই টার্মগুলো চেঞ্জ হচ্ছে না। এই যে টেম্পারেচার, প্রেশার, ফিজিক্যাল কন্ডিশন চেঞ্জ হচ্ছে না, তাহলে একটা মেটেরিয়ালের জন্য দিস টার্মস রিমেন্স কনস্ট্যান্ট, সবকটা টার্ম ফিক্সড। টেম্পারেচার ফিক্স রাখতে হবে, প্রেশার ফিক্স রাখতে হবে, কারণ টেম্পারেচার প্রেশার চেঞ্জ করলে কিন্তু, টেম্পারেচার প্রেশার চেঞ্জ করলে টাউটা চেঞ্জ হয়ে যায়। কথাটা বোঝা গেল? তাহলে একটা কোয়ান্টিটি যেটা যদি আমি এই কন্ডিশনগুলো মেনটেন করি সেটা হামেশা ফিক্স থাকবে, ভেবেচিন্তে তারই নাম দেওয়া হলো রেজিস্টিভিটি। সেটাই হচ্ছে এই কোয়ান্টিটিটা। টেম্পারেচার, প্রেশার, ফিজিক্যাল কন্ডিশনসও সেম হতে হবে, নাহলে টাউটা চেঞ্জ হয়ে যায়, টাউটা চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? কলিশন টাইম তো বেড়ে যাবে বা কমে যাবে, টেম্পারেচার, ফিজিক্যাল কন্ডিশন সেম রাখতে হবে। তাহলে একটা কোয়ান্টিটি পাওয়া গেল যেটা ফিক্স থাকতে পারবে ফর আ কন্ডাক্টর অ্যাট আ সার্টেন টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ওটা রেজিস্টিভিটি। তাহলে স্যার রেজিস্ট্যান্স কি হামেশা পাল্টে যাবে? হ্যাঁ, কন্ডাক্টর ছোট বড় করি, রেজিস্ট্যান্স চেঞ্জ, রেজিস্টিভিটি নো চেঞ্জ। ঢুকলো ভেজা মে ঘুষা? চলো তারপর কি বলছে, ডেফিনেশন, দ্য ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি ইজ, ডেফিনেশন কিভাবে দিচ্ছে দেখ, খুব কিন্তু সায়েন্টিফিক ডেফিনেশন, ছোটবেলায় পড়েছিলি কিন্তু অনেকটা না বুঝে। ডেফিনেশন কিভাবে দিচ্ছে, R equals to rho L by A, say
ধরে নে এল হচ্ছে 1, এরিয়া হচ্ছে 1, তাহলে রো কত? গরু, ও আচ্ছা, বড় মেয়ে গরু। লেন্থ অফ কন্ডাক্টর 1, এরিয়া অফ কন্ডাক্টর 1, তাহলে রো ইকুয়ালস টু তো আর। এটা ডেফিনেশন, এটা ডেফিনেশন। ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি ইজ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, দিস ওয়ান, অ্যান্ড পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া অ্যাট স্পেসিফাইড টেম্পারেচার প্রেশার। ওই যে বললাম টেম্পারেচার প্রেশার ফিক্স না রাখলে তোমার চেঞ্জ হয়ে যাবে, রিল্যাক্সেশন টাইম পাল্টে যাবে। মেটেরিয়াল তো ফিক্সড, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি অফ আ মেটেরিয়াল, মেটেরিয়াল তো ফিক্স রাখতেই হবে, মেটেরিয়াল চেঞ্জ হলে নো চান্স, কোনো কথাই নেই, রো চেঞ্জ আরও চেঞ্জ, কিন্তু মেটেরিয়াল ফিক্স রেখে তোমাকে টেম্পারেচার প্রেশার ফিক্স রাখতে হবে। দেন ইউ উইল সি কি ইউনিট লেন্থ আর ইউনিট ক্রস সেকশনে যত রেজিস্ট্যান্স দ্যাট ইজ রেজিস্টিভিটি, স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক্লিয়ার হলো? চরম কিন্তু ফিলের একটা জিনিস, চলো করে নাও। আগেরটা জায়গা ফাঁকা আছে তো? ও পেন, আচ্ছা, এ তো আমি রেজিস্টিভিটি ভাবছিলাম। এটা আগের পেজটাতে আগের পেজটা, হ্যাঁ একটা নোট ছিল, যা একটু জায়গা ছেড়ে রাখো। হয়েছে? এগোই, চলো 1 2 3 গো। এই যে রেজিস্টিভিটি বা স্পেসিফিক ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। বলো। হিউমিডিটি, ভেপার প্রেশার, যা যা হয় আর কি। কি কি এটা লিখছিস? বাই লুকিং উইথ গোল গোল আই, রেজিস্টিভিটির ফর্মুলা m/n² টাও। হেভি জিনিস, আই একে দিয়েছো, আরে চমৎকার ব্যাপার। কিন্তু প্রিকয়েশনস এক্সামে লিখো না, তাহলে গোল গোল নাম্বার দেবে। গোলের জায়গায় সে এরকম ভাবে একটা গোল করবে রেড কালিতে, এরকম ভাবে একটা গোল করবে, করে এরকম একটা গোল দেবে। আমার তো বলে ফিলিপ স্টেশনে 0 পেয়েছিল, হ্যাঁ তো স্যার আবার 0তে স্মাইলি ফেস এঁকে দিয়েছিল। হ্যাঁ, এবার মোটিভেট করা হচ্ছে, হাসো, তুমি হাসতে হাসতে 0 পেয়েছো।
এগোই, চলো। হ্যাঁ, 1 2 3 গো। ডেফিনেশন। প্রেশারটা না রাখলেও হবে, প্রেশারে অতটাও হ্যাম্পার করতে পারে না। আচ্ছা, এটা ইংলিশে লেখা নেই না, তাহলে একটা এক্সাম্পল লেখ। এক্সাম্পল বলে হেডিং কর এটা করার আগে, বা এটা একটা কাজ কর না, ডেফিনেশনের পরে এটা করে রাখ, তারপরে একটা এক্সাম্পল লেখ। এই যা ডেফিনেশনের পরেই দিয়েছি, দেখ এটা করে রাখ, তাহলে স্যারের বুঝতে সুবিধা হবে কীভাবে ডিফাইন করেছে। করেছো? বাবা তো বাংলাটা খুব বাজে পড়িস তোরা। রোধাঙ্ক, ধ আছে তো, রোধাঙ্ক। নিজের মাদার ল্যাঙ্গুয়েজ স্ট্রং না হলে কিন্তু অ্যাজ আ পার্সন তুমি অনেক পিছিয়ে। যাই হোক, ও আচ্ছা, হ্যাঁ কি বলছে এটা, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছি যে তোমার রেজিস্টিভিটির একটা এক্সাম্পল, যে লেখো তোমার রেজিস্টিভিটি। সেই তো বাংলা পড়তেই পারিস না, সো স্যাড, সো স্যাড। তোমরা ফরেন, তোমরা ফরেন, বিদেশি। আচ্ছা, এক্সাম্পল বলে লেখো, resistivity of silver, resistivity of silver is, বলে এই যে ভ্যালুটা 1.62 10 to the power minus 8 ওহম মিটার। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে দিস মিনস, this THIS, this means that if we consider a cube CUBE, cube made of silver having length equals to 1 meter, comma, breadth DTH breadth মানে width আর কি, equals to 1 meter, and height equals to 1 meter, will have resistance 1.62 10 to the power minus 8 ওহম, যে ভ্যালুটা দেওয়া আছে ওহম, between its two ends, দুটি এন্ড। একবার পড়ে নে দেখি, আমি একবার পড়ে নি।
বলছে রেজিস্টিভিটি অফ সিলভার ইজ এত, দিস মিনস দ্যাট ইফ উই কনসিডার আ কিউব মেড আপ অফ সিলভার হ্যাভিং লেন্থ এত ব্রেথ এত এত উইল হ্যাভ রেজিস্ট্যান্স এত বিটুইন ইজ টু এন্ডস। একদম পারফেক্ট, পড়ে দেখে নাও একবার। সিলভারের অত রেজিস্টিভিটি মানে হচ্ছে আমরা যদি একটা কিউব কনসিডার করি যার লেন্থ 1 মিটার, ব্রেথ 1 মিটার, হাইট 1 মিটার, তার দুটো এন্ড, কিউবটা সিলভার দিয়ে তৈরি, তার দুটো এন্ডের মধ্যে রেজিস্ট্যান্স অত। তাই তো হলো এখানে, তাই তো দেখ না, এল ইকুয়ালস টু 1, এ ইকুয়ালস টু 1, তাহলে রো ইকুয়ালস টু আর। সব কিছু যদি 1 হয় তাহলে যাহা রেজিস্ট্যান্স তাহাই রেজিস্টিভিটি। ঢুকলো মেজা মে ঘুষা। আচ্ছা, ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস, চলো ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস অফ রেজিস্টিভিটি, রেজিস্টিভিটির ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস। ফার্স্ট যদি ইউনিটস বলি, বলো কিভাবে করব ইউনিটস। রো আর ইকুয়ালস টু, ওই রোয়ের মেন ফর্মুলাটা নিতে পারো কিন্তু ওটা মনে রাখাটা চাপের হয়, নর্মাল এটাই নাও। দিস ওয়ান এসআই, ওহম, এরিয়া মিটার স্কোয়ার বাই মিটার, তাহলে ওহম ইন্টু মিটার। ইন সিজিএস, সিজিএসে ওহম ইন্টু সেন্টিমিটার। ডাইমেনশন, ডাইমেনশন রোটা তো একটা কনস্ট্যান্ট, তো রো আসলে আর এ বাই এগুলোর উপর ডিপেন্ড করবে। তাই কি? ক্যাপাসিটির তো বলেছিল কনস্ট্যান্ট হওয়ার উপর ডিপেন্ড করে। তা করছে তো না, রো কার কার উপর ডিপেন্ড করছে? একটু আগে যে ফর্মুলাটা বেরোলো, এম টাউ এন ই, এগুলোর উপর হচ্ছে। করে না, এটা জাস্ট ওর এক্সপ্রেশন ডিফাইন করার জন্য। আচ্ছা, রেজিস্ট্যান্সের ডাইমেনশন লাগবে, মনে আছে? আরে দেখে নে, খাতা একটু আগেই করলাম। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স একদম শুরুর দিকে আছে। এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি এ অথবা আই, এ মাইনাস টু, তাই তো? ওপরে আছে এরিয়া এ মাইনাস টু, তো বাই নিচে আছে একটা লেন্থ এল, তাহলে একটা এল কাটলো। দিস ওয়ান এম এল কিউব টি মাইনাস থ্রি এ মাইনাস টু, করে ফেলো। হয়েছে? গুড। তাহলে ওহম ইন্টু মিটার, ওদিকে হচ্ছে ওহম ইন্টু সেন্টিমিটার, হলো? আচ্ছা, ডাইমেনশন বোর্ডে আসে, মনে রেখো। বলো, কেউ কি মেসেজ করছে তোমাদের? কি? না না, কালকে প্র্যাকটিক্যাল হবে না। ওকে ওকে, ইম্পর্টেন্ট পয়েন্টস রিমেম্বার। আহা,
নাইস ডায়াগ্রামস, অরেঞ্জ 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 কপার কপার ফিল দিয়েছি। খিদে পেয়ে গেল পুরো সসেজের মতন বলছে রেজিস্টিভিটি, শোন শোন ইম্পর্টেন্ট পয়েন্টস, রেজিস্টিভিটি অফ আ কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন শেপ অ্যান্ড সাইজ অফ দ্য কন্ডাক্টর। শুরু থেকেই বলে আসছি, লেন্থ বা এরিয়ার উপর ডিপেন্ড করে না। এটা একটা কপার ওয়্যার ধরে নাও, গ্রিন কি আসছে, হ্যাঁ গ্রিন আসছে, সিইউ কপার, এটাও কপার। তো ভাই সাব এর লেন্থ L1, cross sectional area A1, cross sectional area that is A2, তাই তো, and length is L2, length is L2, বাট দুজনের যদি রেজিস্টিভিটি দেখি, রো রেজিস্টিভিটি রো সেম, কারণ মেটেরিয়াল সেম, টেম্পারেচার সেম। কি বুঝলে? ধরে নিতে হবে, চেঞ্জ হলে ওটা অঙ্কে আমরা যখন করব তখন দেখব। না 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 না, আসবে টেম্পারেচার চেঞ্জ আসবে, এটা নর্মাল একটা কেস, টেম্পারেচার সেম হলো। কি হয়েছে? চিল। তাহলে ইফ মেটেরিয়াল রিমেইন সেম, টেম্পারেচার রিমেইন সেম, তাহলে কিন্তু রেজিস্টিভিটিও সেম থাকে। রেজিস্টিভিটি ডিপেন্ডস অন দ্য চয়েস অফ মেটেরিয়াল। লাইক ফর আ গুড কন্ডাক্টর, যদি ভালো কন্ডাক্টর হয় রেজিস্টিভিটি কিন্তু কম হয়। ভালো কন্ডাক্টরে কিন্তু রেজিস্টিভিটি কম হয়, কারণ রেজিস্টিভিটি কার সাথে রিলেটেড? রেজিস্ট্যান্সের সাথে। তাহলে ভালো কন্ডাক্টর মানে কি? কারেন্ট ফ্লো হাই, তাহলে রেজিস্ট্যান্স কি? লো, রেজিস্টিভিটি কি? লো। ইনসুলেটর রেজিস্ট্যান্স ভেরি হাই, অলমোস্ট ইনফাইনাইট কনসিডার করি আমরা। আরে কারেন্ট যায় না ওতে, রেজিস্ট্যান্স খুব বেশি, কারেন্ট ফ্লোকে প্রচণ্ড রেস্ট্রিক্ট করে। ও এবার ঢুকলো মাথায়। কি বলছে? রেজিস্টিভিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, প্রেশার, আদার ফিজিক্যাল কন্ডিশনস, এগুলোর উপর ডিপেন্ড করে। এই যে একটা গিভেন টেম্পারেচার, করে তো করে, একটা গিভেন টেম্পারেচার, যদি টেম্পারেচার ফিক্স রাখো, অ্যাট গিভেন টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রেশার ফিক্স, টেম্পারেচার ফিক্স, তাহলে কিন্তু রেজিস্টিভিটি আমরা কনস্ট্যান্ট নিয়ে নিই। আদার আর কি চেঞ্জ করবে তুই বল? তুই ঘরে এক্সপেরিমেন্ট করছিস একটা, তুই আরে ও বলছে যে টেম্পারেচার, প্রেশার আর আদার ফিজিক্যাল কন্ডিশন তো তিনটে লেখা আছে, কিন্তু আমরা এখানে কি বলছি? টেম্পারেচার, প্রেশার ফিক্স থাকলেই আমরা রেজিস্টিভিটিকে ফিক্স ধরে নিই, আদার ফিজিক্যাল কন্ডিশন ধরে নিই হিউমিডিটি। কী করে করবি, মানে কী করে চেঞ্জ করবি? ঘরে কি মানে ওয়াটার ভেপার আরও ঢুকিয়ে দিবি? এই দার্জিলিং নাকি মেঘ ঢুকে যাবে ঘরে? মোটামুটি থাকবে। তুই টেম্পারেচার বাড়িয়ে দিতে পারিস ঘরের মধ্যে, তুই একটা ক্যান্ডেল লাইট ডিনার করে নিলি, বেড়ে গেল টেম্পারেচার, তাহলে এই যে ওয়্যারগুলোর রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। ঘরে আরও 4-5টা টিউব জ্বালিয়ে দিলি, টেম্পারেচার বেড়ে গেল। চান্স তো অবশ্যই, রেজিস্টিভিটি বেড়ে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যায়, কারেন্ট ফ্লোতে বেশি বাধা হয়, ওটাও একটা কজ। তো এগুলোর টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্টিভিটি বেড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে মেটালিক কন্ডাক্টরের। বোঝা গেল? আদার কন্ডিশনস খুব একটা চেঞ্জ করা যাবে না, টেম্পারেচার, প্রেশারটাকে ম্যানিপুলেট করা যাবে। যদি ভাবিস প্রেশার কীভাবে ম্যানিপুলেট করবি, অনেক এয়ার খেয়ে নিলি, এই ঘরের প্রেশার কমে গেল, না কখনোই কমবে না, আমরা বেশি খেতে পারবো না। আচ্ছা হেডিং, হ্যাঁ হেডিংটা দিয়ে জায়গা ছেড়ে রাখো, রিমেম্বার বলে, তাহলে কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক থাকলো এটা নোটটা কমপ্লিট করার। ওহ মারামারি করিস না, থাক গায়ে। আরে আমি তো শুরুই করিনি এখনো, তাই? আরে তেরি, এগোই, জায়গা দেখে রাখ কতটা ফাঁকা রাখবি, দেখেছো?
কবে? তুই বড় বড় রেড বুলের ডাব্বা কিনে নে, পুরাটা 1 ডজন ডাব্বা কিনে নে। করো সাম। করো 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 করো, একটা সাম দিয়েছে, বলছে তার রেজিস্ট্যান্স আর, একটা ওয়্যারের রেজিস্ট্যান্স আছে আর, স্ট্রেচ টু ট্রিপল ইটস লেন্থ, টেনে ট্রিপল করে দিলাম লেন্থটা। তো কোয়েশ্চেন করছে নিউ রেজিস্ট্যান্স কত, নিউ রেজিস্টিভিটি কত? কে করে না? তাহলে লেন্থ এটা ছিল ক্রস সেকশনাল এরিয়া এ, তাই তো? একটা কথা বল, যদি লেন্থ বাড়াই, লেন্থটাকে তো ইনক্রিজ করেছি 3 টাইমস, 3 টাইমস, এরিয়া কি সেম থাকবে? বাড়বে না কমবে? টানছি তো বাবু, রুটি করতে দেখেছো তো মাকে, এরকম করে যখন বড় বড় করে লেচিগুলো করা হয় তো ছোট হয়ে যায় এরিয়াটা, টানলে তো ছোট হয়ে যাবে এরিয়া, এরিয়া অনেক কমে যাবে, লেন্থ ইনক্রিজ করেছে। তাহলে লেন্থ হলো 3L নাকি? লেন্থ হয়েছে 3L, ক্রস সেকশনাল এরিয়া কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ এ ড্যাশ। হলো? আচ্ছা, এর রেজিস্ট্যান্স ধরে নাও R1, রেজিস্টিভিটি ধরে নাও ρ1, এর রেজিস্ট্যান্স ধরে নাও R2, রেজিস্টিভিটি ρ2। ঠিক আছে, একটা অ্যান্সার কিন্তু এখানেই বলতে পারবে, হে আর ρ1 is equals to ρ is equals to ρ2, মানে ρ1 equals to ρ2 equals to ρ। রেজিস্টিভিটি রিমেইনস কনস্ট্যান্ট, কারণ মেটেরিয়াল তো সেম। আরে আমি যদি কপারকে টেনে বাড়াই, ওটা কি সোনা হয়ে যাবে? এত হেভি হতো, হেভি মস্তি হতো, তাহলে টেনে টেনে বাড়াতাম, সোনা হয়ে যেত, হেভি মস্তি হতো না? তাহলে রেজিস্টিভিটি রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে একটা অ্যান্সার তো পেয়ে গেলে, রেজিস্টিভিটি চেঞ্জ হবে না, ফার্স্ট অ্যান্সার। তোমাকে দেখতে হবে রেজিস্ট্যান্স কেমন চেঞ্জ হচ্ছে। উই নো, আমরা কি জানি, আর ইকুয়ালস টু রো এল বাই এ, বলো হ্যাঁ কি না? রেশিও করে দাও, R2/R1, যখনই কম্পেয়ার করতে বলবে দুজনের মধ্যে, রেশিও করে দেওয়াটা বেস্ট, খাটনি অনেক কমে যায়। আরে সেকেন্ড রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তো আমি সেকেন্ড বাই ফার্স্ট করে দেবো না, কাজটা ইজি হবে। তাহলে R2/R, R2/R, হ্যাঁ, লেন্থ L2 বাই এরিয়া A2, একটু কষ্ট করে দেখ বাবু, লেন্থ L1 এরিয়া A1, কি রো রো ক্যান্সেল হলো, এই তো ফর্মুলা, জাস্ট 1 1 2 2। আচ্ছা, এখানে কি A1টা উপরে যাবে, L2/A2 ইন্টু A1টা ওপরে যাবে বাই L1টা নিচে আসবে, বল হ্যাঁ কি না? হলো? এইবারে এতটুকু তো সবাই করে, এখানে L2 মানে ফাইনাল লেন্থ 3L, 3L ইন্টু A1 তো জানি না, A2ও জানি না, কি শুনছি তাই তো? L1 কত জানি না তো। আচ্ছা, তাহলে A1 একটু করে দাও, কি L1 কত? L কি, তোমাকে তো এরিয়ার চেঞ্জটা বলে দেয়নি, তাই নয় কি? তার জন্য বুঝতে পারি না। আরে রো এর ফর্মুলা, রেজিস্ট্যান্সের ফর্মুলা আবার বোঝো, এটা বসালাম, 2 আছে 2 2, রো তো ফিক্সড, 1 আছে 1 1, রো তো ফিক্সড, A1 ওপরে গেল, এটা আসলো, L2 মানে ফাইনাল লেন্থ, 3 টাইমস ট্রিপল করেছি, 3 টাইমস, তাহলে 3L বসিয়ে দিলাম, ইনিশিয়ালটা L, ইনিশিয়াল এরিয়া ক্রস সেকশনাল এরিয়া A1, ফাইনাল হচ্ছে A2। হলো? এতটুকু সবাই করবে, মানে মোর দ্যান 50% স্টুডেন্ট এতটুকু করেই নেবে, তারপরে আটকে যাবে।
হ্যাঁ এরিয়া দিয়ে দেয়নি স্যার কোশ্চেন ভুল, তাই না? কোশ্চেন মে ঘোটালা হে, বলো কোশ্চেনে যা দেওয়া আছে পারফেক্ট দেওয়া আছে এবং এরিয়ার ক্যালকুলেশন বলা আছে। হেয়ার বলো বলো বলো, বোঝো লেন্থ 1/3 বলেছে, এ আর একজন স্ট্রেচ টু ট্রিপল ইটস লেন্থ বলছে। তো ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। বাবু ভেবে দেখ তো, ভলিউম মানে কি? ভেতরে কত স্পেস আছে, তুই যদি টেনে বাড়িয়ে দিস ভলিউম তো চেঞ্জ হবে না। কথাটা বুঝলি না? রুটি যখন করে এরকম করলো, জিনিসটা লম্বায় বাড়ে, কিন্তু রুটির অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ময়দা আটা রিমেইন সেম, তো ওটাই তো ভলিউম। চেঞ্জ কখন হবে? আমি ওর থেকে কিছু বের করে নিলাম বা ওতে কিছু দিলাম, তখন তো ভলিউমটা চেঞ্জ হবে, কারণ সাবস্টেন্স অ্যাড বা সাবট্র্যাক্ট হচ্ছে। এগুলো মাথায়, দারুণ জিনিস কিন্তু। বাট আমি যদি ওই জিনিসটাকে নিয়ে একবার এরকম করি, আবার চেপে দিই, আবার এরকম করি, ভাই কোয়ান্টিটি তো সেম থাকছে, ভলিউমস রিমেইন সেম। তাহলে ভলিউম যদি সেম থাকে সো ইনিশিয়াল ভলিউম কত? এরিয়া ইন্টু লেন্থ, ফাইনাল ভলিউম কত? এরিয়া ইন্টু লেন্থ। বুঝলি না? এরিয়া ইন্টু লেন্থ, লেন্থ কেটে গেল, তাহলে A1 পেয়ে যাচ্ছি। A1 ইজ ইকুয়াল টু 3A2। এখানে বসিয়ে দিতে পারবো, এখানে বসিয়ে দেবো A1 এর পজিশানে। তাহলে দেয়ারফোর R2 বাই R1 ইজ ইকুয়ালস টু কত? 3A1 বাই A2। 3A1 মানে কত? 3A2 বাই A2 কাটলো, তাহলে R2 ইজ ইকুয়ালস টু 9R1। এটা কি লিখতে হবে? সো R2 মানে হচ্ছে নিউ রেজিস্ট্যান্স ইজ ইকুয়ালস টু 9 ইন্টু R1 হচ্ছে আগের রেজিস্ট্যান্স, ওল্ড রেজিস্ট্যান্স, মানে 9 টাইমস ইনক্রিজ করে যাবে। ঢুকলো মাথায়? এই ক্লাসগুলো কিন্তু বারবার ফলো করবি, পুরো মাথায় ঢুকে যাবে একদম। টেনে আমরা মোটামুটি ভলিউম কনস্ট্যান্ট রেখেই করে দিতাম, এখানে একদম ফিল দিয়ে ব্যাপারটা হলো যে কেন রেজিস্টিভিটি কনস্ট্যান্ট নেব, এখানে একদম ফিল দিয়ে হলো, কারণ মেটেরিয়াল সেম, টেম্পারেচার ফিক্সড। হয়েছে? চলো করে নাও। তুমি কি বাড়ি যাবে? হ্যাঁ, না এটা লাস্ট নয়, করে নাও। করাবো, অনেক, পুরো 11টা পর্যন্ত আজকে। তুই ওখান থেকে ক্লাস করে আবার চলে আসবি, দেখবি তখনও ক্লাস হচ্ছে। তো ফিজিক্স বেশি শেখা উচিত রে, কত ক্লাস করিস 3.5 ঘন্টা ধরে, বাবা, তাই তো? হ্যাঁ, ছোড় আয়ে হাম ও গালিয়া, বোঝো। তোকে তাহলে নিজের থেকে দাঁড় করিয়ে রাখবো প্রথম 1 ঘন্টায়। তো নেক্সট পেজ বলছে ব্রেনে রেজিস্ট্যান্স পড়ে আছে, তাই তো? হাই রেজিস্ট্যান্স অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য ইনফরমেশন ঢুকছে না। তাহলে তুই করে দে, ব্রেনের লেন্থ ডিক্রিজ কর, আর প্রপোর্শনাল টু এল। তো চেপে দি, আয় সাইড দিয়ে চেপে দি। হয়েছে?
ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে এরিয়া ইন্টু লেন্থ ইকুয়ালস টু এরিয়া ইন্টু লেন্থ। চলো 1 2 3 গো, গেলাম। স্যার আজকে কত পেজ লিখে ফেলবো বলছিস? সাব্বাস। হয়েছে? আচ্ছা, এর একটা শর্টকাট আছে। স্যার আমি বাড়ি যাচ্ছি একটু বিশ্রাম। কি কষ্টের জীবন। আরে এই তো কষ্ট করার বয়স, আর কবে করবি, তাই তো? Accept করে নিয়েছি। হ্যাঁ, ইউ শুড। এরপরে কলেজ লাইফ তো চিল। অত চিল কোন অ্যাঙ্গেল থেকে চিল? চিল হচ্ছে পড়াশোনার রেসপেক্টে চিল হবে না, চাপ বাড়বে ডেফিনেটলি, বাট কাইন্ড অফ এনজয়মেন্ট, ফ্রিডম, কিন্তু চিল তো থাকবেই। পড়াশোনা করবি, যেটা নিজের কাজ যখন মেনটেন করবি। এগোই করেছো? তাহলে বক্স করে দাও। নিউ রেজিস্ট্যান্স হচ্ছে 9 ইন্টু ওল্ড রেজিস্ট্যান্স। শর্টকাট দেখো, এটা যদি জয়েন্টে দেয় তো টাইম লেগে যাবে, টাইম কনজিউমিং। প্রথমে এত চিন্তা করবো, আর2 আর1 করবো, ভলিউম কনস্ট্যান্ট করবো, তারপরে এরিয়া বসাবো, তারপরে রেজাল্ট আনবো। তো ভাই শর্টকাট দেখো, শর্টকাট ফর স্ট্রেচিং অ্যান্ড কম্প্রেসিং লেন্থ, এটা ভালোভাবে দেখো। লেন্থকে যদি স্ট্রেচ করি বা লেন্থকে যদি আমরা করি কম্প্রেস করি, তখন কি সিনারিও? তখন বলছে রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ। দুগ্গা 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 দুগ্গা। চলো ঠান্ডা মাথায় যাস, প্রচুর প্রচুর খাস না আবার। রেজিস্ট্যান্স দেখে, আচ্ছা, রেজিস্ট্যান্স প্রপোর্শনাল টু লেন্থ স্কোয়ার। কি বলছে, কেন বলছে ভলিউম রিমেন কনস্ট্যান্ট? এটা শর্টকাট, রেজিস্ট্যান্স লেন্থের সাথে স্কোয়ার। হাউ, कैसे कैसे হলো এটা? সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স আর কি ছিল ব্যাপারটা, রো এল বাই এ, তাহলে রো তো কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু এল বাই এ। ওপর নিচে আমি লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করছি, L into L, that is L square. A into L, area into length, area into length, that is volume. Area into length. By volume to fixed. এই সমস্ত সামে ভলিউম ফিক্সড, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে রেজিস্ট্যান্স, হ্যাঁ বলো, প্রপোর্শনাল টু এল স্কোয়ার। কি মাথা হ্যাং করে যাচ্ছে? হ্যাঁ একদম, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, সেটাই লেখা আছে, আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার হলো। শর্টকাটটা হচ্ছে দিস ফর্মুলা, আর ড্যাশ ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু আর। এনটা কি? এনটা হচ্ছে লেন্থ বাই লেন্থ। আমরা এখানে দেখলাম আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, তাহলে আর প্রপোর্শনাল টু ফাইনাল লেন্থ স্কোয়ার, আর প্রপোর্শনাল টু ইনিশিয়াল লেন্থ স্কোয়ার, তাকে এন লিখেছি। আগের সামটা দেখ কীভাবে ম্যাচ করছে। প্রিভিয়াস সামের ইনিশিয়াল লেন্থ কত নিয়েছিলাম? ইনিশিয়াল লেন্থ L1 নিয়েছিলাম, যেটা L ছিল, তাই তো? তারপরে ফাইনাল লেন্থ কত হয়েছে? 3L। তাহলে ওখানে বসালে কি হবে? ফাইনাল লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, তাকে N বলছি, তাহলে L2 বাই L1, তাহলে 3L বাই L, তো LL গেল, তাহলে 3 ফর্মুলায় বসিয়ে দে। দেয়ারফর আর ড্যাশ ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইন্টু আর। আরে ভাই
3 স্কোয়ার ইন্টু আর, তার মানে 9r, তাই তো বেরিয়েছিল। হেবি না? কত টাইমস ইনক্রিজ করছি, ফাইনাল লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, ফাইনাল লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ, ফাইনাল বাই ইনিশিয়াল, এন বেরোলো, এনটা এখানে বসিয়ে দেবো, ব্যাস কাম খতম। এন স্কোয়ার আর, এন স্কোয়ার আর, ঠিক আছে। হেডিংটা দিয়ে একটু স্পেস রাখো। আচ্ছা, পরপর কয়েকটা সাম একটু হোমওয়ার্ক দিই। এই সামটা যেমন, এটাও সেম কনসেপ্টে করবে, শর্টকাট ইউজ করতে পারো, এই শর্টকাটটা বোর্ডসেও চলবে। ইফ আ ওয়্যার ইজ স্ট্রেচ টু ইনক্রিজ ইটস লেন্থ বাই 1%, টেনে 1% বাড়িয়েছি, কত টাইমস কিন্তু বলে দেয়নি, 1% বাড়িয়েছি। কোয়েশ্চেন করছে পার্সেন্টেজ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স কত, লেট দিস বি হোমওয়ার্ক। রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ চেঞ্জ হলো, এটার একটা আছে, ওরে লাভলি। বলছে আ ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর ইজ স্ট্রেচড সাচ দ্যাট, এমনভাবে স্ট্রেচ করেছি যে রেডিয়াস হাফ হয়ে গেছে, লেন্থ নয় কিন্তু রেডিয়াস। আগের ফর্মুলাটা লেন্থের জন্য ভ্যালিড ছিল, এবার রেডিয়াসের জন্য, রেডিয়াস হাফ হয়ে গেছে। কোয়েশ্চেন করছে ফাইন্ড নিউ রেডিয়াস, নতুন রেডিয়াস কত হবে। এটারও কিন্তু একটা শর্টকাট তো আছে, কি আছে, করো। হ্যাঁ, আগেরটা জায়গা ছেড়ে রাখো, হাফ পেজের মতো। কষ্ট কষ্ট কষ্ট, আহা কি কষ্ট। লেন্থ নেই এখানে, রেডিয়াস বলেছে। হ্যাঁ হ্যাঁ, ক্রস সেকশনাল এরিয়া আছে না। কপাল কপাল, কপালের নামই গোপাল। চলো, একটা ওয়্যার ছিল লাইক দিস, ও রেডিয়াস ছিল সাপোজ দিস ওয়ান, R1, লেন্থ ছিল L1, স্ট্রেচ করেছি, কিন্তু লেন্থ স্ট্রেচ করিনি, রেডিয়াস স্ট্রেচ করেছি, বুঝলি, রেডিয়াস। চুং, ওই যে বলছিলাম তোর মাথা যদি ধরে টেনে বাড়িয়ে দিই, রেডিয়াসটা বেড়ে যাবে, ক্রস সেকশনাল এরিয়া বেড়ে যাবে। রেডিয়াসটাকে বাড়াইনি, এখানে হাফ করেছি, মানে এই, বুঝলে। রেডিয়াস যদি হাফ করি, লেন্থ বাড়বে না কমবে, ভেবে বলতো। লেন্থ চেপে দিলাম, বেড়ে যাবে। এই পুরো সিস্টেম তো রেডিয়াসটাকে তো চাপছি, তো এই বাকি পোর্শনটা কোথায় যাবে, সাইডে বেরিয়ে আসবে, তো লেন্থ কিন্তু ইভেনচুয়ালি ইনক্রিজ হবে। এখানে রেডিয়াস আছে R2, আচ্ছা নিউ রেজিস্ট্যান্স চেয়েছে R1, R2, সেই একই গল্প, ভলিউম ফিক্স থাকবে। কিভাবে করছি, হেয়ার R ইকুয়ালস টু রো L বাই A, দেয়ারফর ফাইনাল রেজিস্ট্যান্স চেয়েছে R2 বাই R, রো L1 বাই A1 বাই রো L2 বাই A2, তাই তো। ক্যান্সেল ক্যান্সেল, L1 বাই A1 ইন্টু A2 বাই L2 হলো। দেখ কিছুই বলে দেওয়া নেই, শুধু বলা আছে রেজিস্ট্যান্সটা হাফ হয়েছে, মানে R2 ইজ ইকুয়ালস টু R1 বাই 2, R2 ইকুয়ালস টু R1 বাই 2। মনে হচ্ছে কিছু বলা নেই, কিন্তু সবই বলা আছে, সবই বলা আছে। আচ্ছা, L1 বাই A1 মানে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, তাই তো, ক্রস সেকশনাল এরিয়া A1, ক্রস সেকশনাল এরিয়া A2 পাই R স্কোয়ার,
পাই r1 স্কোয়ার ইন্টু পাই r2 স্কোয়ার বাই l2, বুঝলে কি না? আচ্ছা এরিয়ার ফর্মুলা এরিয়া a1 পাই r1 স্কোয়ার, a2 পাই r2 স্কোয়ার, পাই r2 স্কোয়ার, পাই পাই ক্যান্সেল হলো, r2 মানে r1 বাই 2 তার স্কোয়ার বাই r1 স্কোয়ার ইন্টু l2। তাহলে r1 স্কোয়ার কাটবে তো, এখানে কিন্তু 2 আছে, 2 তার স্কোয়ার নিচে চলে আসবে, মানে l1 বাই 4 ইন্টু l2, বলো হ্যাঁ কি না? ঠিক তো? বাট l1 l2 জানা নেই, বের করতে হবে ভলিউম কনস্ট্যান্ট করে। এগেইন ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ভলিউম কেন কনস্ট্যান্ট? কারণ বাইরে থেকে কোনো সাবস্টেন্স দেয়া হয়নি, ভেতর থেকে কোনো সাবস্টেন্স নেওয়া হয়নি, একদম। তো লেন্থ ইন্টু এরিয়া ইজ इक्वल्स टू लेंथ इंटू एरिया। अच्छा लेंथ तो नहीं पता, एरिया मतलब पाई r1 स्क्वायर इज इक्वल्स टू, लेंथ तो नहीं पता, एरिया मतलब पाई r2 स्क्वायर पाई गॉट कैंसल्ड। अच्छा l1 r1 स्क्वायर, r2 माने r1 बाई 2, তাহলে r1 বাই 2 তার স্কোয়ার। চলো নেক্সট পেজ। তাহলে l1 r1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু l2 r2 স্কোয়ার, r1 স্কোয়ার বাই 4, খেয়াল কর। তাহলে r1 স্কোয়ার কুচুক, তাহলে l1 পেয়ে গেলাম, l2 বাই 4, l2 ইকুয়ালস টু 4l1 একদম বসিয়ে দেবো। তাহলে r2 বাই r1 ইজ ইকুয়ালস টু l1 বাই 4l2, তাই তো? l1 বাই 4l2, তাহলে l1 বাই 4 ইন্টু 4l1, তাহলে 1 বাই 16, তাহলে r2 ইজ ইকুয়ালস টু r1 বাই 16, তার মানে r1 বাই 16 চলে আসছে। কি ব্যাপার হলো? দাঁড়া, রেডিয়াস হাফ করেছি, লেন্থ ইন্টু এরিয়া, ঠিক আছে। পাই r1 স্কোয়ার পাই r2 স্কোয়ার, পাই ক্যান্সেল, r1 এটা l2 r2 मतलब r1 স্কোয়ার বাই 4। চলো l1 r1 স্কোয়ার ইন্টু l2 r1 স্কোয়ার বাই 4, l2 r1 স্কোয়ার বাই 4, তাই তো? তাহলে l2 ইকুয়ালস টু 4l1, ঠিকই তো আছে রে। Radius is halved. এখানটায় কিছু গন্ডগোল হচ্ছে। Radius is halved.
রেডিয়াসটাকে হাফ করেছি। pi r1 square pi r2 square pi cancel, r2 মানে r1 by 2, r1 square by 4, l2 equal to 4 l1, ঠিকই তো আছে। আগে এখানে তো কিছু ভুল নেই, তাই না? L2 is equals to 4L, 16 আর তো আসছে। L2 is equals to 4L, তাহলে L dash square, আরে 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 ব্লান্ডার, বুদ্ধির ফ্লোটা কমে গেছে, তাই তো? ব্লান্ডার ব্লান্ডার ব্লান্ডার। r2 equals to rho l2 by a2, তো r1 equals to rho l1 by a1। সেটাই হচ্ছে ব্যাপার, 1-2 ভুল। ইটস অ্যাবসলিউটলি মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। প্লিজ তোমরা এই গরিব মানুষকে ক্ষমা করো। আচ্ছা, r2 l2 by a2 l1 by a1, তাহলে l2 a2 ইন্টু a1 by l1 হলো। আচ্ছা, l2 by a2 মানে পাই r2 স্কোয়ার ইন্টু a1 পাই r1 স্কোয়ার বাই l1, পাই পাই ক্যান্সেল, l2 r1 স্কোয়ার, r2 মানে r1 বাই 2 তার স্কোয়ার ইন্টু l1, 4 ওপরে যাবে, r1 কাটবে, তাহলে 4l2 বাই l1, তাই তো? ঠিক তো? রে 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 লা লা লা, ভুল হয়েছে ভুল হয়েছে। 4l2 বাই l1, l2 বাই l1, 4 ইন্টু 4l1 বাই l1, তাই তো? 16, তাহলে 16 ইন্টু r1, কোয়েশনে বলে দিয়েছি ইনিশিয়ালটা r, তাহলে 16 ইন্টু r। বোঝা গেল? ঝপঝপ করে নাও, নাকি পরে করবি? পরে করবি শিওর তো? আমি করে দিই তাহলে। দেখ শর্টকাটটা দেখে নে, এটা তো একটা রিগোরিয়াস ক্যালকুলেশন, তো ভুল হবার ভীষণ চান্স, তাই তো? এটা শর্টকাট আছে, এটা কিন্তু রেডিয়াস, এই কথাটাই বারবার খেয়াল করবি কিন্তু। আগেরটা ছিল লেন্থ, শর্টকাটে এটা স্ট্রেচ করব বা কম্প্রেস করব রেডিয়াস। r proportional to 1 by a square, कैसे सर? r proportional to तो 1 by a হয়, कैसे না ভাই? r proportional to l by a, ওপর নিচে l দিয়ে, ওপর নিচে a দিয়ে মাল্টিপ্লাই কর, ওপরে হবে l স্কোয়ার, না সরি a দিয়ে, l ইন্টু a
নিচে হবে এ ইন্টু এ, তাহলে আর প্রপোর্শনাল টু এল ইন্টু এ মানে তো ভলিউম, ভলিউম বাই এ স্কোয়ার, ভলিউম কনস্ট্যান্ট, ভি ইকুয়াল টু এল ইন্টু এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু 1 বাই এ স্কোয়ার, তাই আছে। যদি এ স্কোয়ারের সাথে কনস্ট্যান্ট হয় মানে 1 বাই এর সাথে, তাহলে এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এ মানে আর প্রপোর্শনাল টু 1 বাই পাই আর স্কোয়ার তার স্কোয়ার, তাই তো। তাহলে আর পাই তো কনস্ট্যান্ট, প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 4, দেখ তাই আছে, হলো। এবার এখানে দেখ শর্টকাটে প্রিভিয়াস এক্সাম্পল, প্রিভিয়াস সাম কতটা ইজিলি হয়ে যাবে, কতটা ইজিলি হয়ে যাবে। তাহলে R1 বাই R2 কি বলবি ওটা, 1 বাই R1 পাওয়ারে 4 বাই 1 বাই R2 পাওয়ারে 4, তাহলে R2 ওপরে 4 চলে গেল, নিচে R1 পাওয়ারে 4, বলেছে রেডিয়াস কত করেছি, রেডিয়াস হাফ করেছি, রেডিয়াস যদি হাফ করি R2 কত, R1 বাই 2 তার পাওয়ারে 4 বাই R1 পাওয়ারে 4, তাই তো। তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু R1 4 বাই 16 ইন্টু R1 4, কাটছে, তাহলে শুধু R2 ক্রস মাল্টিপ্লিকেশন 16 R1 মানে তো 16R, অনেক ইজি, অনেক ইজি, বাট ভ্যালিড অনলি ফর রেডিয়াস, রেডিয়াস স্ট্রেচ করলে আর প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 4, 1 বাই আর টু দি পাওয়ার 4, কিন্তু লেন্থ যদি বলে জয়েন্টে প্রচুর হেল্প হবে, জয়েন্ট নিটে প্রচুর হেল্প হবে, কিন্তু লেন্থ যদি বলে আর প্রপোর্শনাল টু 1 বাই আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, লেন্থের জন্য দেখ এই লেন্থের জন্য আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, বোঝা গেল। হ্যাঁ আচ্ছা, এরপরে কতকগুলো গ্রাফ আছে, ঠিক আছে, এই গ্রাফগুলো আমি পাঠিয়ে দেবো ক্লাস পিডিএফে, দেখে দেখে লিখে নিই, যেটা মুখস্থ করতে হবে। টেম্পারেচার তার সাথে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটির গ্রাফ, মানে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটির গ্রাফ কিভাবে চেঞ্জ হয়। মেটালিক কন্ডাক্টর মানে মেটালস, মেটালসের জন্য কীরকমভাবে এফেক্ট হয়, মেটালসে কি হয়, মেটালসে যত টেম্পারেচার বাড়ানো হয় রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি ইনক্রিজ করে, টেম্পারেচার বাড়ালে এগুলো মনে রাখতে হবে, আর কিছুই না। এই যে টেম্পারেচার ইনক্রিজ করছে, টেম্পারেচার ইনক্রিজ করছে, গ্রাফটা বাড়ছে, টেম্পারেচার ইনক্রিজ করছে, গ্রাফটা বাড়ছে, মানে রেজিস্টিভিটি এখানে দেওয়া আছে, রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স একই গ্রাফ, মানে এরকম বলতে পারিস এখানে আর অর রো, এখানে টেম্পারেচার অ্যাক্সিস, থিটা অ্যাক্সিস, থিটা মানে কে দেওয়া আছে, টেম্পারেচার টি, তার সাথে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি, মেটালিক কন্ডাক্টর মেটালস, টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি ইনক্রিজ করে। এটা বিভিন্ন মেটেরিয়ালের এক্সাম্পল দিচ্ছে, এটা ড্র করতে হবে না, ডোন্ট ড্র, জাস্ট সি কোন মেটেরিয়াল কেমন হয়। যেমন দেখ সিলভার, যে লাল কালিতে দেখ সবার বাড়ছে, শুধু ম্যাঙ্গানিজ বাদ দিয়ে, ম্যাঙ্গানিজ একটা অদ্ভুত, এটা কিন্তু জয়েন্টে দিতে পারে, কারণ ম্যাঙ্গানিজ হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট, মনে পড়ছে 21 থেকে 30-র মধ্যে যারা থাকে ট্রানজিশন এলিমেন্ট, তোর কনফিগারেশনে একটু ঘোটালা আছে, তো ম্যাগনেসিয়ামটা লাইক দিস, সবকটা নয়, ম্যাগনেসিয়ামের জন্য স্পেশালি, ম্যাগনেসিয়ামের জন্য স্পেশালি। চলো নেক্সট যাব, ঠিক আছে, হয়ে গেছে। ম্যাগনেসিয়ামের জন্য স্পেশালি, এটা জয়েন্টের জন্য দিতে পারে, বাকি সবই দেখ একইভাবে উঠছে, একইভাবে উঠছে। চলো নাম দেওয়া আছে AgAu, কপার, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, প্ল্যাটিনাম, উলফ্রেমাইট, জিঙ্ক, জাইক্রোনিয়াম এক্সেট্রা। আচ্ছা, সেমিকন্ডাক্টার্স, এটা আমাদের আছে, পরে পড়বো। সেমিকন্ডাক্টার্স বা ইনসুলেটার্স, সেমিকন্ডাক্টর ইনসুলেটার কি হয়, কি হয়,
rho and r decreases with increasing temperature, মানে just opposite of metallic conductors. মেটালিক কন্ডাক্টরসে যা ছিল তার এক্স্যাক্ট অপোজিট। এখানে টেম্পারেচার বাড়ছে, কমছে, দেখ রেজিস্টিভিটি রেজিস্ট্যান্স ডিক্রিজ করে, রেজিস্টিভিটি রেজিস্ট্যান্স ডিক্রিজ করে। বোঝা গেল? কন্ডাক্টর বা মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স বাড়ে, ওপরের দিকে ওঠে, রেজিস্টিভিটিও ইনক্রিজ হয়। বাট অ্যাট দ্য কেস অফ সেমিকন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটার্স টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স ডিক্রিজ করে। আচ্ছা, কিছু স্পেশাল অ্যাটমের দেওয়া আছে, নাইক্রোম, মানে অ্যাটম বলছি, অ্যালয়, এগুলো অনেক সময় জয়েন্ট ইউনিটে দেখেছি তাই দিয়ে দিয়েছি। নাইক্রোম, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, নাম শুনেছ? নাইক্রোম তো শুনেইছো, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান নাম জেনে রাখো। দেখো টেম্পারেচার বাড়ছে, রেজিস্টিভিটি বাড়ছে, বাট ইন আ স্ট্রেট লাইন, অ্যাকচুয়ালি এক্স্যাক্ট স্ট্রেট লাইন হয় না, এরকমভাবে এটা জুম করে দেখানো। অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়, টেম্পারেচার রো অথবা এটা এরকম হয়, স্লাইট, বুঝছিস, হালকা ওঠা, স্লাইট। এটা অনেকটা জুম করে দেখানো আছে, জাস্ট হালকা স্লাইট ওঠে, মানে অলমোস্ট কনস্ট্যান্ট থাকে, মানে আর রো অলমোস্ট কনস্ট্যান্ট, খুব সামান্য বাড়ে। টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্টিভিটি ভেরি স্মল ইনক্রিমেন্ট হয়, ভেরি স্মল। আচ্ছা, সবগুলো মিলিয়ে একটা গ্রাফ করা আছে, এই যে ফর কন্ডাক্টার্স, ফর সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, ফর অ্যালয়, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, নাইক্রোম, আর একটা দেখো নতুন নাম দিয়েছি ইউরেকা। ইউরেকা একটা নামে উনি বলেছিলেন, হ্যাঁ আর্কিমিডিজ ইউরেকা বলেছেন ওনার নামে। এটা কিন্তু ড্র কম্প্যারিজন চার্ট, এখানে অনেক কিছু ক্লিয়ার আছে। সেমিকন্ডাক্টর কার্বনও আছে কিন্তু, ইনসুলেটার ইলেকট্রোলাইটস, অনেক বেটার গ্রাফ, ডিক্রিজ করে টেম্পারেচার বাড়লে, রেজিস্টিভিটি ডিক্রিজ করে, দেখো দেওয়া আছে রেজিস্টিভিটি ডিক্রিজ করে, কন্ডাক্টরসে ইনক্রিজ করে, মেটালসে ইনক্রিজ করে, বাট অ্যাট দ্য কেস অফ অ্যালয় দেখ অলমোস্ট কনস্ট্যান্ট, সামান্য একটু ইনক্রিমেন্ট, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, ইউরেকা, নাইক্রোম। এটা নেক্সটে, এটা একটা ছোটো জিনিস আছে নেক্সটে। বলো কোনটা বলো? থাম্ব রুল হচ্ছে, এখানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এটা আমরা ম্যাগনেটিজমে করব। কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, ইন দিস ডাইরেকশন কারেন্ট ফ্লো হচ্ছে, তো এর চারপাশে কোন জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কোন ডাইরেকশানে ক্রিয়েট হচ্ছে, ম্যাক্সওয়েল থাম্ব রুল। তো থাম্বটাকে রাইট হ্যান্ডটাকে এদিকে প্লেস করব। আমি সাপোজ এই যে ওয়্যার আছে, আমি এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড চাইছি, হাতটা প্লেস করব, বুড়ো আঙুল, থাম্ব ওই জায়গায়, এই চারটে আঙুল যেভাবে ঘুরছে, তাহলে ভেতরে ঢুকছে, তাহলে ইনওয়ার্ড মানে ক্রস। এই জায়গাটা খেয়াল কর, এই জায়গাটা করতে গেলে কিন্তু হাত ঘুরতে হবে, ওপরে উঠছে, এই জায়গাটা দেখ বাইরে আসছে, তাহলে আউটওয়ার্ড, ডট দিয়ে গোল, বুঝলে? এই আছে ওয়্যার, এইখানটা এই কারেন্ট এই জায়গাটা এদিকে যাচ্ছে, কিন্তু এই জায়গায় করতে গেলে কারেন্ট তো ওই দিকে আছে, তাহলে এইভাবে ঘুরতে হবে। এখানে আছে এই জায়গা, এদিকে যেতে চাইছে, এইভাবে ট্যানজেন্সিয়ালি লাইন্স অফ ফোর্স ক্রিয়েট হয়, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। তো ট্যানজেন্ট বরাবর ম্যাগনেটিক ফিল্ডগুলো পাই, বোঝা গেল? ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড থাম্ব রুল। চলো আজকের মতো টাটা, বাই বাই, সাবধানে বাড়ি যাও, চলো গুড নাইট, দেখা হবে সামনের দিন। very interesting, but
ঠিক আছে, চলো পড়াশোনা করতে থাকো, ভালোভাবে প্রিপেয়ার করো, প্র্যাকটিস, প্লিজ মেনটেন প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। রিভিশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। পুরনো জিনিস রিভাইজ করাটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দিনের শেষে ডেলি হাফ অ্যান আওয়ার, 40 মিনিটস, 45 মিনিটস গিভ আ টাইম টু রিভিশন দ্য ওল্ড টপিক্স। ক্লাস 12-এর টপিক্সও রিভিশন করো ওই টাইমে, অ্যান্ড যদি জয়েন্ট নিটের জন্য ফোকাস করো ক্লাস 11-এর টপিকে। ডেইলি খাওয়ার পরে রাত্রে আধ ঘন্টা বা 45 মিনিটস। ক্লিয়ার? প্লিজ ডু দিস so that everyone can be successful in terms of education. চলো দেখা হবে নেক্সট দিন with lots of interesting sums. আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গ্রেট টাইম।